তোর মতো রাস্তার ভিখারি কখনো আমার ভাই হতে পারে না। আর তোর মতো ফকিরের সাহস কি করে হয় আমাদের অফিসে আসার? তোকে এ বেশি ঢুকতে দিল কে? ভাইয়া তুমি ঠিকই বলেছো। এর মতো ফকির আমাদের ভাই হবে কি করে? এই দারোয়ান, দারোয়ান কোথায় তুই? তাড়াতাড়ি এই ভিখারি বাচ্চাকে আমাদের অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। দেখ পুরো অফিসটা কেমন নোংরা হয়ে গেছে। মিস্টার রাশেদ ও রাহাদের এমন কথা শুনে আবির হাতে তালি দিয়ে অশ্রু ভেজা নয়নে তাদের দিকে তাকিয়ে বলে, বাহ স্যার বাহ, আপনারা এখন কত বড় হয়ে গেছেন আর আমি হয়ে গেছি পথের ভিখারি। আমার পায়ের ধুলোয় আপনাদের অফিসটা কেমন নোংরা হয়ে গেছে, তাই না? একটা সময় যেই মানুষটার ছায়া ছাড়া কিছুই করতে পারতেন না, আজ তার জন্য আপনাদের অফিস নোংরা হয়ে গেছে। আমি নিজের ভবিষ্যৎকে গলা টিপে হত্যা করে আপনাদের ভবিষ্যতের কথা ভেবেছি। নিজে বইরা হয়ে গেছি, তবুও বিয়েটা পর্যন্ত করিনি, আপনাদের কষ্ট হবে ভেবে। আর আজ সেই আপনারাই আমাকে এমন প্রতিদান দিচ্ছেন। বাহ, আমি আজকে খুবই আনন্দিত আপনাদের এমন রূপ দেখে। কিসের ভাই তুই? হ্যাঁ, তোকে আমরা ভাই হিসেবে মানি না। এক্ষুনি যদি আমাদের অফিস থেকে বের না হয়ে যাস তাহলে আমরা বাধ্য হবে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে। না স্যার, সেটার কোনো দরকার নেই। আপনারা এত কষ্ট কেন করবেন আমার মতো সামান্য ভিখারিকে বের করে দেওয়ার জন্য? দোয়া করি আল্লাহ আপনাদের আরো অনেক বড় করুক। তবে স্যার, পকেটে কোনো টাকা নেই, বাইরে মাকে দাঁড় করে রেখে এসেছি, সকাল থেকে কিছু খাইনি। ভিখারি হিসেবে যদি কিছু টাকা দিতেন তাহলে অনেক ভালো হতো। ভিখারির বাচ্চা, দুর্ভা আমার চোখের সামনে থেকে। আমরা ভিক্ষা দিলে তাও সম্মানওয়ালা ফকিরকে ভিক্ষা দিই, তোর মতো ভিখারি কেনা, বুঝলি? ছি, রাস্তার নোংরা দিয়ে পুরো অফিসটাই ভরে গেছে, জুতাটাও পরে নেই। সরি স্যার, আপনার কাছে ভিক্ষা চাইছি, আসলে ভিখারি তো, তাই শরম লজ্জা নেই। আল্লাহ আপনাদের ভালো করুক। আবির কথাটা বলেই সেখান থেকে চোখ মুছতে মুছতে বের হয়ে যায়। আর আবিরের যাবার দিকেই তাকিয়ে আছে কেবিনে থাকা আরও কয়েকজন মানুষ। তাদের চোখেও যেন প্রশ্নবোধক চিহ্ন ঘুরপাক খাচ্ছে। আসলে লোকটাকে আপনাদেরও জানতে ইচ্ছে হচ্ছে, তাই না? তাহলে চলেন আজ থেকে 20 বছর আগের অতীত থেকে ঘুরে আসি। দিনটা ছিল শনিবার। আবির ওর বন্ধুদের সাথে বাড়ি থেকে কিছুটা দূরে বসে আড্ডা দিচ্ছে। এমন সময় আবিরের ভাই রাশেদ দৌড়ে আসে। রাশেদকে দৌড়ে আসতে দেখে আবির খুবই অবাক হয়ে যায় আর তাড়াতাড়ি রাশেদকে শান্ত করে জিজ্ঞেস করে, রাশেদ, তোর কি হয়েছে? তুই এভাবে হাঁপাতে হাঁপাতে আমার কাছে আসলে? সবকিছু ঠিক আছে তো নাকি? হ্যাঁ রাসেল, বল, তুই এভাবে দৌড়ে আসলি কেন? তোর সাথে আবার কারো মারামারি হয়েছে নাকি? তুই তো এভাবে আসার মানুষ না। না ভাইয়া, তেমন কিছু হয়নি। আসলে বাবার না। বাবা? ওই কি হয়েছে বাবা, তাড়াতাড়ি বল আমাকে। ভাই, আমাদের বাবা আর এই পৃথিবীর বুকে নেই। আমাদের মায়াসের ওই উপরে চলে গেছে সবাইকে এতিম করে। রাশিদের কথা শুনে আবির যেন ঠাস করেই মাটিতে বসে পড়ে। ওর যেন বিশ্বাস হচ্ছে না যে ওর বাবা আর এই পৃথিবীর বুকে নেই। ওর বন্ধুরা ওকে সান্ত্বনা দিচ্ছে, তবুও যেন আবিরের মন মানছে না। দেখ কাবির, সব কিছু নিয়তির খেলা। আর আমাদের কারোরই এই পৃথিবীর বুকে চিরকাল জায়গা হবে না। আমাদের সবাইকে একদিন আগে বা একদিন পরে মৃত্যুর স্বাদ বুক করতে হবেই। আর এই সত্য আমাদের মানতে হবে। বন্ধু, নিজেকে শক্ত কর। কিভাবে আমি নিজেকে শক্ত করব বল? আমি যে বিশ্বাস করতেই পারছি না যে আমার বাবা আর বেঁচে নেই। বন্ধু, মরণ কখনো মিশে হয় না। এখন কান্নাকাটি না করে চল বাড়িতে যাই। আঙ্কেলের দাফন কাফনের ব্যবস্থা তো করতে হবে নাকি? হ্যাঁ চল রাশেদ, তুই তাড়াতাড়ি গিয়ে রাহাতকে স্কুল থেকে নিয়ে আয়। আমি বাড়িতে গেলাম। ঠিক আছে ভাই, আমি এখনই যাচ্ছি। আর তুমি একদম কান্না করিও না কিন্তু, তোমার কান্না দেখে আমরাও কান্না পাচ্ছে। রাশেদ কথাটা বলেই সেখান থেকে চলে যায়। আর এইদিকে রানা আবিরকে ধরে ধীরে ধীরে বাড়িতে নিয়ে আসে। বাড়ি ভর্তি মানুষ, সবাই যেন আবিরের বাবাকেই দেখতে এসেছে। সবার মুখে একটাই কথা, খুব ভালো মানুষ ছিলেন উনি। আর ভালো মানুষকে আসলেই বেশি দিন আল্লাহ দুনিয়ায় রাখে না। আবিরকে ওর বাবার মাথা ধরে হাও মাও করে কান্না করে দেয়। কেউ যেন আবিরের কান্না থামাতেই পারছে না। চোখের জলে যেন পুরো ঘরটাই ভেজে যাচ্ছে। আবিরের মা এক কোণায় বসে আছে, মেয়েকে জড়িয়ে ধরে। তারও যেন হুঁশ নেই, পাগলের মতো হয়ে আছে। সবাই মাকে ছেলেকে সান্ত্বনা দিচ্ছে। আরও অনেকেই রসেলের বাবাকে ঘিরে কোরআন তালাওয়াত করছে, সাথে দোয়া দূরত্ব আছেই। দোস্ত, এভাবে আর কান্না করিস না। তোর কান্না যে আমার কোনোভাবেই সহ্য হচ্ছে না। এবার একটু নিজেকে বোঝাতে চেষ্টা কর।
তুই কান্না করলে তো বাবার আত্মাও যে কষ্ট পাবে। এভাবে কান্না না করে আল্লাহর কাছে বেশি করে দোয়া কর। আমি নিজেকে কিভাবে সান্ত্বনা দেবো বল? আমি যে মানতেই পারছি না বাবা যে আর আমাদের মাঝে নেই। রানা আবিরকে নানানভাবে বোঝাতে থাকে, কিন্তু আবির যেন কোনোভাবেই বুঝে আসতেছে না। এদিকে রাশেদ রাহাতকে নিয়ে আসে। দুই ভাইকে জড়িয়ে ধরে আবির আবারও কান্নায় ভেঙে পড়ে। এভাবে চলে যায় অনেকটা সময়। তারপর পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজন মিলে আবিরের বাবার দাফন কাফনের কাজ শেষ করে। অনেক আত্মীয় স্বজনরা চলে যায়, আর কিছু দূরের মানুষ থেকে যায় আবিরদের বাড়িতে। রানা বাড়ি থেকে খাবার এনে সবাইকে খাইয়ে দেয়। রানার এমন কাণ্ড কারখানা দেখে ওর বাবা ওকে মামা বাড়ি পাঠিয়ে দেয়। কেননা ওর বাবা চাইতো না রানা এভাবে আবিরদের সাহায্য করে নিজের সংসারে অভাব ডেকে আনুক। এদিকে আবিরের পুরো পরিবার সবাই যেন পাগলের মতো হয়ে আছে। আবিরের পরিবারে আয়ের একমাত্র মাধ্যম ছিল ওর বাবা। 6 সদস্যর পরিবার খুব কষ্টের মাঝে দিয়ে হলেও ভালোই চলছিল ওদের জীবন। হঠাৎ করেই এমন ঝড় নেমে আসবে সেটা কিছুতেই যেন বিশ্বাস হচ্ছে না আবিরের। আবির এসে নামাজ পড়ে আসে। সবাই উঠানে বসে আছে, ঘরে কোনো খাবার নেই। কেননা আবিদের ধর্মের একটা নিয়ম আছে, কেউ মারা গেলে ওই বাড়িতে চুলা জ্বালানো নিষেধ। দুপুরে রান্না খাবার দিয়েছিল, আর রাতে পাশের বাড়ির মানুষ খাবার দিয়েছিল, সেটাই খেয়েছে ওদের আত্মীয় স্বজনরা। কিন্তু রাতে ওরা আর কি খাবে, তাই পেটে পাথর বেঁধে না খেয়েই রাতটা পার করে দেয়। সকালে আবির বসে আছে মন মরা হয়ে, তখনই ওর ফুপু এসে বলে, আবির, আমাদের বাড়ি তো অনেক দূরে, কাছে হলে না হয় গাড়িতে করে চাল ডাল পাঠিয়ে দিতাম। না ফুপি, এসবের কোনো দরকার নেই। এমনিতেই আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দেবেন। না রে বাবা, এটা কি করে হয়? তোদের হাড়িতে এক মুঠো চালও নেই, তোরা কি খেয়ে থাকবি? টাকা পয়সা কামাই করার মতো তো কেউ রইলো না, তাহলে তোরা কোথায় যাবি, কোথায় থাকবি? ফুপি, আমাদেরকে নিয়ে এত ভাবার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। বাবা মারা গেছে, সাথে আমাদের পথ চলা কিন্তু শেষ হয়নি। কামাইয়ের পথ বন্ধ হয়েছে বলে ভেবো না আমরা তোমাদের বাড়িতে গিয়ে ঠাঁই নেব। আবিরের এমন কথা শুনে ওর ফুপির আর কিছুই না বলে সেখান থেকে চলে যায়। আসলে ওর ফুপির বাড়ি আবিদের বাড়ি থেকে 10 মিনিটের পথ। আবির যেন কোনো কিছুই চাইতে তাদের কাছে না যায়, সেজন্যই আগে এমনভাবে বলে গেল। হায় রে মানুষ, আসলেই কেউ বিপদে পড়লেই সবাই এভাবে দূরে ঠেলে দেয়। এই জন্যই বড়রা বলে গেছেন, তোমার মুখের বন্ধু অনেক পাবা, কিন্তু দুঃখের বন্ধু হাতে গুনে 1-2টা ছাড়া খুঁজেও পাবা না। ওদের কষ্টের মাধ্যমেই পার হয়ে যায় 3টি দিন, হাড়িতে কোনো চাল নেই। আবির, এভাবে আর কতদিন চলবে? আমি যে ওদের কষ্ট আর দেখতে পারছি না। কত বাড়িতে এক মুঠো চাল খুঁজে আসলাম, সবাই এক কথায় তাড়িয়ে দিল। মা, সবাই ভেবেছে তাদের থেকে জিনিস নিয়ে আমরা পরে যদি পরিশোধ করতে না পারি, তাই সবাই মানা করে দিছে। সেই তো আমি বুঝেছি, কিন্তু এটা বললে কি আর তোর ভাই বোনের পেট মানবে? তুই তাও একটু বুঝিস, কিন্তু তোর ভাই বোন তো কিচ্ছুই বুঝবে না। মা, সব আত্মীয় স্বজনরা তো মুখ ফুরিয়ে নিল, এখন কি করব তুমি বলো। বাবারে, আমি তোকেই বা কি বলুম? তুই সবেমাত্র মেট্রিক পাশ করে কলেজে পা দিলি, এখন তুই কোনো কাজে গেলে তোর যে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। মা, তাও পরে কিছুই যে করার নেই, আমাকে কিছু একটা করতেই হবে ছোট ভাই বোনদের মুখের দিকে চেয়ে। না বাবা, তুই লেখাপড়া কর, আমি বরং চেয়ারম্যান বাড়িতে গিয়ে কাজ করি, তাহলে অন্তত তোদের মুখে 2 মুঠো ভাত তো এনে দিতে পারবো। না মা, এটা হয় না। আমি বেঁচে থাকতে তুমি অন্যের বাড়িতে কাজ করবে, সেই ভাত যে আমার গলা দিয়ে নামবে না মা। তার চেয়ে বরং আমি একটা কাজ করি, আমার আর পড়াশোনার দরকার নেই, ভাই বোনকে মানুষের মতো মানুষ করি। ওরা মানুষ হলে পরে আমার আর তোমার কষ্ট থাকবে না। ভাই বোনের জন্য তুই এভাবে নিজের সাজানো স্বপ্ন গলা টিপে হত্যা করবি? মা, তুমি আর মানা করিও না, আমি তাহলে যাই, দেখি কোনো একটা কাজের ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা বাবা, দেখে শুনে যাস কিন্তু, আর সাবধানে থাকিস, নিজের যেন আবার কোনো ক্ষতি না হয়।
ঠিক আছে মা, আমার জন্য দোয়া করিও, আমি যেন তোমার মনের সকল ইচ্ছাগুলোকে পূরণ করতে পারি। মায়ের সাথে কথা বলে আবির কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। সারাদিন ঘোরাঘুরির পরেও কোনো কাজ জোগাড় করতে পারে না, বলতে কেউ একটা কাজ দেয় না। আবির মন খারাপ করে একটা গাছের নিচে বসে আছে। দিনের আলো প্রায় নিভে এসেছে, সাথে পেটে আছে অফুরন্ত ক্ষুধা, মাথার ভিতরে চিন্তার মেলা। সব মিলিয়ে আবির যেন পুরাই নাজেহাল। হঠাৎ আবির দেখতে পায় একটা মানুষ ঠেলাগাড়িতে করে মালামাল নিয়ে যাচ্ছে। তার সাথে অন্য লোক না থাকায় তার গাড়ি ঠেলে নিয়ে যেতে খুবই কষ্ট হচ্ছে। আবির দৌড়ে তার কাছে গিয়ে বলে, এই যে মামা, আপনি যে একা এত লোড ভর্তি একটা গাড়ি নিয়ে যাচ্ছেন ঠেলে ঠেলে, তা আপনার কোনো কষ্ট হচ্ছে না? কি করব বাবা, আমার শত কষ্ট হলেও কাজটা যে করতেই হবে, কেননা এই একটা কাজ করেই আমার সংসারের হাঁড়িতে চাল আসে। আপনার সাথে কাজ করার জন্য আর কোনো মানুষ নেই নাকি? একাই কাজ করেন আপনি? আমার সাথে আরো একজন কাজ করত, কিন্তু আজকে হঠাৎ সে অসুস্থ হয়ে পড়েছে, তাই আমাকে একাই ঠেলা গাড়ি নিয়ে বেরোতে হয়েছে বাবা। আচ্ছা চাচা, এই কাজটা শেষ করতে পারলে আপনারা দুজন মিলে কয় টাকা পেতেন, সেটা কি আমি একটু জানতে পারি? দেখো বাবা, গরিব মানুষকে ঠকাতে কেউ একবারও ভাবে না। আমরাও সেই পরিস্থিতির শিকার থেকে বঞ্চিত নই। এই কাজটা শেষ করলে দেবার কথা 700 টাকা, আর আমাদের মালিক দেয় মাত্র 600 টাকা। মাথার ঘাম ফোঁটা ফোঁটা করে জমিনে ফেলে কাজ করি, অথচ মূল্য পাই না। কি আর করবেন চাচা, নিষ্ঠুর এই দুনিয়ার নিয়তির খেলা যে বড়ই কঠিন। কেউ কাজ না করে ঘরে বসে টাকা পাচ্ছে, আর কেউ কাজ করেও টাকা পাচ্ছে না। বাবা, তোমার সাথে মনের দুঃখকে শেয়ার করতে পেরে এখন মনটা হালকা লাগছে। গরিবের কষ্টের কথাটাও কেউ শুনতে চায় না, মনে করে যদি টাকা দিতে হয়। আচ্ছা বাবা, এখন থাকো, আমি যাই, এই মালগুলো পৌঁছাই দিতে হবে। চাচা, আমি একটা কথা বলি, যদি মনে কিছু না করেন, তো আমি আপনার সাথে কাজ করতে চাই। আবিরের এমন কথা শুনে করিম আবিরের পা থেকে মাথা পর্যন্ত অবাক চোখে ভালো করে স্ক্যান করে দেখে নেয়। তারপরে আবিরকে উদ্দেশ্য করে বলে, কি বলছো এইসব? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো ভদ্র ঘরের পড়াশোনা জানা ছেলে, আর তুমি করতে চাচ্ছ এত কষ্টের কাজ? না বাবা, তুমি এই কাজ করতে পারবে না। না চাচা, আমাকে আপনার সাথে নিয়েন, দেখেন আমি ঠিক এই কাজটা সুন্দরভাবে করতে পারবো। আমি সকাল থেকে কাজ খুঁজতে খুঁজতে হয়রানি হয়ে গেছি, তবু একটা কাজ জোগাড় করতে পারিনি। একটা কাজ না পেলে ঘরে যে আমার চুলায় আগুন জ্বলবে না। কি বলছো বাবা, এই বয়সে তুমি কাজ না করলে চুলায় আগুন জ্বলবে না? কথাটা তো আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। যদি একটু খোলসা করে বলতে তাহলে খুব ভালো হতো। তারপর আবিরের সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা করিমকে খুলে বলে। আবিরের এমন নিষ্ঠুর কাহিনী শুনে করিমের চোখেও জল চলে আসে। পরে করিম মনটাকে নরম করে আবিরকে কাজে নিতে রাজি হয়। আচ্ছা, তুমি তাহলে আমার সাথে কাজ করো, তবে সাবধান, এই কাজটা কিন্তু খুব কষ্টের বাবা। চাচা, এই বয়সে যার ঘাড়ে পরিবারের দায়িত্ব এসে পড়ে, তার কাছে না কোনো কষ্টেই কষ্ট মনে হয় না। আমি ঠিকই সব কষ্টকে সহ্য করে সামনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। দোয়া করি বাবা, আল্লাহ তোমার মনের সকল ইচ্ছাগুলোকে পূরণ করে দিক। এখন তাহলে চলো, সামনের দিকে এগোনো যাক। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি তো অনেক ক্লান্ত হয়ে গেছেন, তাই এখন আপনি পিছনে গিয়ে একটু ঠেলা দেন, আমি সামনে থেকে টানতে থাকি। আবিরের কথা শুনে করিম কেন যেন মানা করতে পারল না, কেননা ওর যে খুব কষ্ট হচ্ছিল। তারপরে আবির ঠেলাগাড়ি টানতে থাকে আর করিম পেছন থেকে ঠেলছে। দুজনে অনেকটা সময় কষ্ট করে মাল গন্তব্যে পৌঁছে দেয়। এদিকে আবিরের মা ভাই বোন আবিরের পথের দিকে চেয়ে অধীর আগ্রহ নিয়ে বসে আছে। আবির চাল আনলেই হাঁড়িতে আগুন জ্বলবে। মা, আমার যে আর কিছুতেই সহ্য হচ্ছে না, ক্ষুধার জ্বালা পেটে নারী মনে হচ্ছে ছিঁড়ে যাবে। মেজো ভাইয়া ঠিকই বলেছে মা, আমারও যে একই অবস্থা। মা, ভাইয়া কখন খাবার নিয়ে আসবে আর আমরা পেট ভরে খাবো? রহিমা বেগমের সন্তানের এমন কথা শুনে চোখের জল আর কিছুতেই যেন ধরে রাখতে পারে না। নিজের অজান্তেই চোখের জল ছেড়ে দেয়। বৃষ্টির মতো অঝরে ঝরতে থাকে পানি। রহিমা বেগম সন্তানকে বুকে জড়িয়ে কান্না জড়িত কণ্ঠে শান্ত দিয়ে বলে, আমি তো তোদের কষ্ট বুঝি রে বাপ, আর একটু ধৈর্য ধর,
তোর ভাইয়া এখনই খাবার নিয়ে আসবে। ঠিক আছে মা, আমরা তাহলে বাইরে খেলা করে আসি। খেলার সকালে ক্ষুধাকে যদি একটু ভুলতে পারি। রহিমা বেগম সন্তানের যাওয়ার দিকে তাকিয়ে চোখে জল ফেলতে থাকে। তারই বা কি করার আছে, তাই না? নিয়তি যে বড়ই অদ্ভুত, তাদের সাথ দিচ্ছে না। এদিকে আমির করিমের সাথে রাত 9টা পর্যন্ত কাজ করে। আবির, আমি ভেবেছিলাম তুমি কাজটা করতে পারবে না, কিন্তু আমি সত্যি অবাক এই বয়সে তোমার এত কষ্টের কাজ করতে দেখে। এই নাও তোমার ভাগের 600 টাকা, আর চাল ডাল কিনে নিয়ে বাসায় যাও। কালকে সঠিক সময় আসিও, কেমন? ঠিক আছে চাচা, আমি তাহলে আজকে যাই। আমার পথের দিকে যে আমার পরিবারের সবাই তাকিয়ে আছে। ঠিক আছে বাবা, তুমি তাড়াতাড়ি চলে যাও। আমিও বাসায় যাচ্ছি। আমার জন্য যে সবাই পথ চেয়ে বসে আছে। আমির আর কিছু না বলে সেখান থেকে সোজা বাজারে আসে। রাত অনেক হওয়ায় তেমন কিছুই পায় না। পরে দোকান থেকে চাল ডাল ও অন্য কিছু জিনিস কিনে নিয়ে আসে। আমিরকে আসতে দেখে ওর মা বলে, বাবা আবির, তুই এসেছিস? আর তোর বাড়িতে ফিরতে এত দেরি হলো কেন? মা, তুমি সেটা না হয় পরে শুনিও, এগুলো নিয়ে আগে ভাত রান্না করো। আমার সোনার টুকরা ভাই বোনের বুঝি অনেক কষ্ট হয়েছে, তাই না? কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। ঘরে এক মুঠো গমের আটা ছিল, সেটা দিয়েই পানির সাথে জাল করে ওদের নাস্তা বলে খাইয়ে দিচ্ছি। মায়ের এমন কথা শুনে আবিরের চোখ থেকে যেন অঝরেই পানি ঝরতে থাকে। যে জিনিস গরুও খায় না, আর সেই জিনিস খেয়ে আবিরের ভাই বোন ঘুমিয়ে আছে, এটা যেন ওর বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি রান্না করো, আমি গিয়ে পিচ্চিগুলারে দেখে গোসল করে আসি। ঠিক আছে বাবা, তুই যা, আমি এখনই রান্না বসিয়ে দিচ্ছি, কেমন? আমি সেখান থেকে রুমে এসে 3 ভাই বোনের কপালে একটা করে চুমু দিয়ে গোসল করতে চলে যায়। গোসল করে আসতেই দেখতে পায় ওর মা ভাত নিয়ে বসে আছে, সাথে ওর 3 ভাই বোন না খেয়ে বসে আছে। কেননা তাদের একটাই কথা, যতই ক্ষুধা লাগুক না কেন ভাইকে ছাড়া খাবে না। ভাই বোনের এমন ভালোবাসা দেখে রহিমা বেগমের বুকটা যেন ভরে যায়। মা, তুমি ওদের খেতে না দিয়ে এভাবে আমার জন্য বসে আছো কেন? এমনিতেই ওদের কত কষ্ট হচ্ছে। আমি কি করব বল? তোদের ভাই বোন কি তোকে ছাড়া কখনো খাবার খেয়েছে বল? ওদের একটাই কথা, ক্ষুধার জ্বালায় মরে গেলেও তোকে ছাড়া খাওয়ার মুখে দিবে না। ইস, ওদের অনেক কষ্ট হয়েছে। আচ্ছা, এখন তাহলে আমি এসে গেছি, সবাই খাবার খেতে শুরু করো, কেমন? ঠিক আছে বাবা, তুইও খাবার খেতে শুরু কর, কেমন? ঠিক আছে মা, এই দেখো আমিও খাচ্ছি। আবির ভাতের প্লেট হাতে দিয়েই ভাত মুখে দিতেই জোরে একটা চিৎকার দিয়ে ওঠে। আ- আবিরের এমন চিৎকার দেখে ওর মা চিন্তিত মনে আবিরকে জিজ্ঞেস করে, কিরে আবির, তুই প্লেটে হাত দিতে এমন জোরে চিৎকার দিয়ে উঠলি কেন? না মা, এমনি আসলে আজকে কাজ করার সময় হাতে একটু আঘাত পেয়েছিলাম, তাই একটু এমন হলো। বাবারে, আমি তোর মা। তোর বলা শত মিথ্যের ভিতরেও মাঝে আমি যে সত্যটাকে খুঁজে পাই। দেখি তোর হাত দেখা। থাক না মা, তুমি ছুটকিকে খাবার খেয়ে দাও, কিছু হয়নি আমার। আবিরের জোরাজোরিতে কোনো কাজ হয় না। রহিমা বেগম আবিরের হাতটা মিলিয়ে দেখেই তো অবাক হয়ে পিছনের দিকে পড়ে যাবার মতো অবস্থা। কেননা আবিরের হাতে এমন কোনো অংশ বাদ ছিল না যেখানে ফোসকা পড়েনি। রহিমা বেগম ছলছল চোখে আবিরের দিকে তাকিয়ে, তুই কি কাজ করেছিস? হ্যাঁ, এত কষ্ট তোকে কে করতে বলেছে? দেখেছিস তোর হাতের কি অবস্থা? আয়, তোকে আমি খাইয়ে দিচ্ছি। মা, তোমাদের মুখের হাসি তো আমার ভালো থাকার একমাত্র ওষুধ। আমার যতই কষ্ট হোক না কেন, দিন শেষে তোমাদের এই হাসির মুখটা দেখলে নিমেষেই সব কষ্ট দূর হয়ে যায়। আর প্রথম প্রথম তো আমার এমন হয়েছে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আমি বলি কি বাবা, তোর এত কষ্ট কাজ করতে হবে না। আমি বরং অন্যর বাড়িতে কাজ করি, তাহলেই হবে। তুই আবার লেখাপড়া করতে শুরু কর। মা, তোমার এই ছেলে না মরে যায়নি যে তোমাকে অন্যের বাড়িতে কাজ করে খেতে হবে। তুমি অন্যের বাড়িতে কাজ করিও, যেদিন আমি তোমার মুখে ভাত দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবো সেই দিন। তার আগে না, এই দেহে শেষ বিন্দু রক্ত থাকতে আমি তোমাদের কষ্ট পেতে দেব না। আবিরের এমন কথা শুনে রহিমা বেগম আবিরকে খুশিতে বুকে জড়িয়ে নিয়ে কপালে একটা চুমু খায়। খাওয়া শেষ হয়ে গেলে রহিমা বেগম নিজ হাতে রাসেলের হাতে মলম লাগিয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয়।
সকালে আবির সবার আগে ঘুম থেকে উঠে কাজে চলে যায়। কিরে আবির, তুই আজকে এত সকালে চলে আসলি যে? তোর বুঝি রাতে একটু ঘুম হয়নি, তাই না? আরে ঘুম হবে না কেন? আমার তো সেই ঘুম হয়েছে। মা আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াই দিছে বলে কথা। তা ঘুমের কি আর সাধ্য আছে নাকি আমার চোখে ধরা না দেবার? বাহ আবির, তুই তো যেমন কাজও করতে পারিস আবার তেমন কথাও বলতে পারিস। আচ্ছা চল, এখন এই মালগুলা লোড করি। ঠিক আছে, আমি এখনই মালগুলো গাড়িতে লোড করতেছি। আবির আর কোনো কথা না বলে তাড়াতাড়ি করে সব মাল গাড়িতে একাই লোড করে ফেলে। তারপর করিমের সাথে গাড়ি ঠেলতে ঠেলতে গন্তব্যে পৌঁছে যায়। এভাবে অনেক কষ্টের মধ্যে দিয়ে পার হয়ে যায় একটি মাস। আবির ওর ভাই বোন আর মায়ের জন্য শপিং করতে এসেছে। মা মা তোমরা সবাই কোথায়? এই দেখো আমি তোমাদের জন্য কত কিনে এনেছি। আর রাশেদ, রাহাত, ছুটকি, তোরা কোথায়? জলদি আমার কাছে আয়। আবিরের কথা শুনে আবিরের মা রান্নাঘর থেকে বেরিয়ে আস্তে আস্তে বলে, কিরে বাবা, তোর আবার কি হয়েছে? এভাবে চিৎকার করে পুরো বাড়ি মাথায় তুলেছিস কেন শুনি? মা আমি দেখো তোমাদের জন্য আজকে কত কি এনেছি। এই যে ছুটকির জন্য লাল টুকটুকে জামা, রাহাত আর রাশেদের জন্য শার্ট প্যান্ট আর গেঞ্জি, আর এই যে মা তোমার জন্য একটা শাড়ি। মা বলো শাড়িটা সুন্দর হয়েছে না? আবিরের হাত থেকে কাপড়গুলা ওর ভাই বোন নিয়ে খুশিতে রুমের দিকে দৌড় দেয়। এদিকে আবিরের মা আবিরের দিকে তাকিয়ে বলছে, বাবা, তুই তো সবার জন্য আনা জিনিসে দেখালি, তা তোর জন্য আনা জিনিস তো দেখালি না। দেখি তোর জন্য কি এনেছিস। মা তুমি এটা কি বলছো? হ্যাঁ, আমি কি এখন ওদের মতো ছোট আছি নাকি যে আমার নতুন জিনিস লাগবো? তারপরেও আমি জানি আমার জিনিস না দেখলে তুমি খুব রাগ করবে, তাই গুনে গুনে দূরের শার্ট কিনে এনেছি। দেখো মা কত সুন্দর। আবিরের হাতে এমন দুইটা শার্ট দেখে রহিমা বেগম চোখের জল ছেড়ে দিয়ে আবিরকে বুকে টেনে নিয়ে বলে, বাবা, এটা তোর নতুন শার্ট তাই না? আমি জানি এই শার্ট তুই বেসালন 20 টাকা, বেসালন 20 টাকা এখন থেকে কিনেছিস। মা দেখো ওরা স্কুলে যায়, ওদের যদি পুরাতন কাপড় এনে দেই তাহলে সবাই কি বলবে? আমি ওদের একটুও ভালোবাসি না। আর তুমি একটা কাপড় আর কত সেলাই করে পরবে, তাই না? তাই তোমার জন্য নতুন একটা শাড়ি আনলাম। হয়েছে, আর বলতে হবে না। আমাদের জন্য আর কত কষ্ট করবি বাবা? নিজের জন্য তো একটু ভাবতে শুরু কর। না মা, আমি আমাকে নিয়ে ভেবে কি করব? আমার ভাবনা একটাই, রাশেদ আর রাহাতকে ভালো করে মানুষ করে ঘরে তোলা, আর রিয়াকে ভালো একটা ঘরে বিয়ে করা। ব্যাস, এটা ছাড়া আর আমার জীবনের কোনো লক্ষ্যই নাই। আবির কথাটা বলেই সেখান থেকে সোজা রুমে চলে যায়। গোসল করে খাওয়া দাওয়া করে নেয়। এভাবেই দেখতে দেখতে পার হয়ে যায় 2টি বছর। এখন আবির আর আগের মতো ঠেলাগাড়ি চালায় না। এখন আবির একটা মাল বাহনকারী ভ্যান কিনে নিয়েছে, সাথে করিম তো আছেই। এভাবেই শত কষ্টের মাঝে দিয়ে পার হয়ে যেতে থাকে দিন আর বছর। বাড়তে থাকে ওদের সবার। একদিন করিম খুবই অসুস্থ হয়ে পড়ে। আবির করিমের পাশে বসে আছে আর করিম আবিরের হাত ধরে। আবির, সর্বনাশা করোনা তো আমার পুরো পরিবারকে কেড়ে নিচ্ছে। আমার আপন বলতে তুই ছাড়া কেউ নেই। তুই আমার সাথে অনেক বছর হলোই আছিস। তোকে দেবার মতো আমার কাছে কিছুই নেই। ওই যে একটা বাস্ক দেখছিস, ওখানে কিছু টাকা আছে। সেটা দিয়ে আমার শেষ কাজটা করিস। আর পারলে বড় করে একটা মেজবানির আয়োজন করিস। মানুষ গরিব হলে কি হবে, মন তো আর গরিবের মতো আশা করে না। চাচা তুমি এসব বলিও না তো, তোমার কিছুই হবে না। আমি আসি না, তোমাকে হাসপাতালে নিয়ে যাব। কত জায়গা তো নিয়ে গেলি, কই কিছুই তো হলো না। তাই বলি কি, এবার আমার আশা ছেড়ে দে। কেননা আমার যে এই দুনিয়ার উপর থেকে রিজিক উঠে গেছে। এখন শুধু আজরাইল আসার অপেক্ষা। ভালো থাকিস আর সবাইকে নিয়ে সুখে থাকিস। আল্লাহ তোর ভালো করুক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করিম শেষবারের মতো কালেমার পবিত্র ধ্বনি জবানে এনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আবিরের কোলে মাথা রেখে আবির কান্না করে দেয়। কেননা এই করিম যে ওর দুঃসময়ের সঙ্গী ছিল। আবির সবাইকে সাথে নিয়ে করিমের শেষ কাজ সম্পূর্ণ করে এসে সেই বক্স খুলে দেখে অনেকগুলো টাকা। আবির টাকাগুলো বের করে গুনে দেখে 40,720 টাকা।
এই টাকা দিয়ে আবির কি করবে ভেবেই পায় না। পরে অনেক চিন্তা ভাবনা করার পরে হাটে গিয়ে গরুর মাংস, চাল ডাল সাথে প্রয়োজনীয় সব কিছু কিনে এনে করিমের ইচ্ছা অনুযায়ী একটা অনুষ্ঠানের আয়োজন করে। দেখতে দেখতে অনুষ্ঠানের সকল কাজ শেষ হয়ে যায়। এবার রাশেদ ও রাহাত ম্যাট্রিক পাশ করেছে খুব ভালো রেজাল্ট করে। ভাইয়া, আজকে আমরা তোমার জন্য খুব ভালো রেজাল্ট করতে পেরেছি। তুমি না থাকলে সেটা কখনোই সম্ভব হতো না। হ্যাঁ ভাইয়া, তুমি না থাকলে হয়তো আমাদের সেই কবেই কোনো কর্মে লিপ্ত হতে হতো। এভাবে বলিও না, এটা যে আমার দায়িত্ব। তবে তোদের আরো বড় হতে হবে, মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠতে হবে। সবাই যেন দেখতে পারে আমি ভাইয়ের জন্য কম করিনি। ঠিক আছে ভাই, আমরা তোমার কথা মতোই কাজ করব। আচ্ছা, আমরা তাহলে একটু ঘুরে আসি। এই তোরা ঘুরতে যাচ্ছিস, খালি পড়ে যাবি নাকি? এই নে, এখানে 500 টাকা আছে, কিছু কিনে খাইস কেমন? ভাইয়া, এসবের কি দরকার বলো? এমনিতে আমাদের পেছনে অনেক টাকা খরচ করতে হয়। চুপ, তোদের ভাই কামাই করে কেন? হ্যাঁ, শুধু তোদেরকে মানুষ করার জন্যই, বুঝলি? এখন যা, আনন্দ করে আয়। আবিরের কথা শুনে ওরা দুই ভাই বাইরে চলে যায়। এদিকে আবিরের মা এসে, আবির, এবার একটু নিজেকে নিয়ে চিন্তা কর। তোর কিন্তু একটা ভবিষ্যৎ আছে, ওরা এখন ওদের নিয়ে ভাবতে পারবে এমনটা তুই তৈরি করে দিয়েছিস। কি বলছো এইসব মা? ওরা সবে মাত্র এইচএসসি পাস করেছে, এখন এইচএসসি ডিগ্রি মাস্টার্স শেষ করতে হবে, আরো অনেক কিছু বাকি, বুঝলে? তোর যা ইচ্ছে তাই তুই কর, আমি যেটা বলবো সেটাই তো দোষ হয়ে যাবে। আর রিয়া বলেছে তুই ওকে স্কুল থেকে না নিয়ে আসলে আজকে আসবেই না। কেন মা, ওর আবার কি হলো আজকে? প্রতিদিন তো তোমার সাথে আসে। সেটা আমি জানি না, রিয়া আমাকে এটা বলেছিল, আমি শুধু সেটাই তোকে বললাম। আর তোর বোন কতটা অভিমানী সেটা তো আর তোর থেকে মনে হয় না কেউ ভালো জানে। সে কি আর বলতে মা, ওর অভিমান ভাঙাতে গিয়ে আমার দিন শেষ হয়ে যায়, তবুও মরণের রাগ কমে না। এখন তাহলে গিয়ে ওকে নিয়ে আয়, রিয়ার স্কুল ছুটি হয়ে গেছে। আচ্ছা মা, আমি এখনই গিয়ে ছুটকিকে নিয়ে আসি, কেমন? আচ্ছা, দেখে শুনে যাস কিন্তু, আর সাবধানে আসিস কেমন? আবিরা কিছু না বলে সাইকেলটা নিয়ে রিয়ার স্কুলের দিকে রওনা দেয়। অনেকটা পথ পরে রিয়ার স্কুলে এসে পৌঁছে যায়। আবির সাইকেল থেকে নেমে সামনের দিকে তাকিয়ে দেখে রিয়া গেটের কাছে রাগে মুখ নিয়ে দাঁড়িয়ে, মুখটা ভার করে দাঁড়িয়ে আছে। আবির রিয়ার এমন ভাব দেখে মনে মনে বলে, এই রে, মহারানী যে লেভেলের রেগে আছে, না জানি কি হয়। আবির এসব ভাবতে ভাবতেই রিয়ার সামনে এসে কানে হাত দিয়ে অভিমানী সুরে বলে, রিয়া, আমার আসতে অনেক দেরি হয়ে গেছে, তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? তোমার সাথে কোনো কথা নেই, যাও এখান থেকে। আমি কি তোমার বোন নাকি? রিয়া দেখ, আমি কানে ধরে আছি, আসলে আমার কত কাজ তুই তো জানিসই। যত চাই বলো না কেন, কোনো কিছুতেই কাজ হবে না। আমি তোমার কোনো কথাই শুনছি না। আমি পাক্কা 40 মিনিট হলো এখানে দাঁড়িয়ে আছি। চল না বোন, এমন করিস না। আর এই যে দেখ, তোর জন্য আইসক্রিম এনেছি। কই দেখি, আমাকে দাও। ভাইয়া, তুমি কত ভালো। হয়েছে, আর বলতে হবে না, তুই যে আমার ঘুষখোর ছুটকি বোন সেটা ভালো করেই জানা আছে। কি বললে? আমি ঘুষখোর? যাও, আমি তোমার সাথে যাবই না। হ্যাঁ, সরি বোন, আমার ভুল হয়ে গেছে, এখন তো বাড়িতে চল, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আমাকে আবার কাজে যেতে হবে। ভাইয়া, আমাদের জন্য তুমি আর কত করবে? এবার নিজের জন্য কিছু একটা করো। যে ভাইদের নিয়ে গর্ব করছো, একদিন তারাই তোমাকে দূরে ঠেলে দেবে, দেখে নিও। দেখ, তাতে আমার কোনো দুঃখ থাকবে না, আমি তো বুক ফুলে বলতে পারবো নিজের দায়িত্ব আমি সঠিকভাবে পালন করছি। তোকে ভালো একটা ঘরে বিয়ে দিলেই আমি মুক্ত। ভাইয়া, তুমি খুব পচা। আমি এখনো পিচ্ছি, আর তুমি এখনই আমাকে পর করে দেবার চিন্তা করছো? আরে গাধি, মেয়েরা হলো ব্রয়লার মুরগির মতো, এই দেখবি ছোট, আবার কিছুদিন পরেই দেখবি বড় হয়ে গেছে। তেমনই তুই এখন ক্লাস 7-এ পড়িস, কয়েকদিন পরেই বিয়ের নায়ক হয়ে উঠবি। ভাইয়া, কথা বলে লাভ নেই। আমি তোমাদের রেখে কোথাও যাচ্ছি না, এটাই ফাইনাল। এখন চলো বাড়িতে যাই। আরে পাগলি বোন আমার, তুই মেয়ে হয়ে জন্মেছিস, স্বামীর ঘরেতে যেতেই হবে, কেননা এটাই যে আমাদের সমাজের নিয়ম। হয়েছে হয়েছে, আমাদের দায়িত্ব পালন করতে করতে তুমি বুড়ো মানুষের মতোই কথা বলতে শিখে গেছো। এইভাবেই কথা বলতে বলতে ওরা বাড়িতে চলে আসে। রিয়া আবিরকে খুব বেশি ভালোবাসে। কেউ আবিরের নামে কিছু বললে রিয়া তাকে ছেড়ে কথা বলে না। এই তো সেদিন রিয়ার মা আবিরকে কি যেন বলেছিল, ব্যাস রিয়া ওর মাকে এক বস্তা কথা শুনিয়ে দিয়েছে। ওরা বাড়িতে পৌঁছে যায়।
মা, তোমার আদরের ফাজিল মাইয়াকে বাড়িতে রেখে আমি কাজে গেলাম কিন্তু। ভাইয়া ভালো হচ্ছে না কিন্তু, তুমি সবসময় আমাকে এইভাবে রাগিয়ে দাও, আমার ভালো লাগে না। রিয়ার কথা শুনে আবির কোনো জবাব না দিয়ে সেখান থেকে সোজা কাজে চলে যায়। এদিকে রিয়ার মা সেখানে এসে আবিরের যাবার দিকে তাকিয়ে রিয়াকে বলে, মা, তুই রাগ করেছিস কেন? আবির তো তোর সাথে মজা করে, আর তুই তো জানিস তোকে না রাগালে ওর পেটের ভাত হজম হয় না। হ্যাঁ, আমি তো সেটা ভালো করেই জানি। আমারও না ভাইয়ার সাথে এমন করলে ভালো লাগে না। ভাইয়া নিজের সব সুখ বিসর্জন দিয়ে আমাদের জন্য এত কিছু করছে, আমরা কি ভাইয়ার এত কিছুর প্রতিদান দিতে পারবো? আসলে তোরা কপাল গুনে একটা বড় ভাই পেয়েছিস, যে নিজের জন্য না ভেবে তোদের জন্য সব সময় ভাবে। আমি এমন একটা দা ভাইকে পেয়ে নিজেও অনেক গর্বিত মনে করি। আমি নিশ্চয়ই আগের জন্মে ভালো কিছু করেছিলাম, তার জন্যই আল্লাহ হয়তো ভালো মনের মানুষের বোন করে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে। এভাবেই মা মেয়ে কথা বলতেই থাকে। এদিকে আবির কাজ করতেছে। দেখতে দেখতে ওদের জীবন থেকে হারিয়ে যায় আরও অনেকগুলো দিন। রাসেলকে আরও বেশি কষ্ট করতে হয়, কেননা এখনও সংসারের প্রতি খরচটা যে আরও অধিক পরিমাণে বেড়ে গেছে। একদিন আবির বাড়িতে নেই, দূরে কোথাও কাজে গেছে। আর এইদিকে রিয়া সহ সবাই ভাত খাচ্ছে। তখন রিয়া ওর ভাইয়াকে বলে, ভাইয়া, তোমরা তো এখন কলেজে পড়ো, তাহলে তুই একটা প্রাইভেটকে পড়াও না। ভাইয়া তোমাদের জন্য কত কষ্ট করে, আমিও তো প্রাইভেট পড়িয়ে একটু ভাইয়াকে সাহায্য করি। আমরা প্রাইভেট পড়ালে নিজেদের পড়া কখনো পড়বো? হ্যাঁ, না বুঝে এমনি একটা কথা বলবি না। আর তাছাড়া ভাইও তো আমাদের জন্য আছেই। হ্যাঁ, মেজো ভাই তো ঠিকই বলেছে। বড় ভাই থাকতে আমরা কেন কাজ করতে যাব? এতে তো বড় ভাইকে অসম্মান করা হবে। আমরা তো চাই না এমনটা। ভাইয়া, একটা কথা আছে না, নিজে নিজের বিবেক দিয়ে যদি নিজের করা অপরাধের বিচার করতে পারে, তাহলে তাকে সুষ্ঠু বিচারের আশায় আদালতে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। কিন্তু আফসোস, তোমাদের মাঝে সেই বিবেকটা হয়তো নেই। একটা মানুষ দিনের পর দিন খেয়ে না খেয়ে তোমাদের সুখের জন্য এত কিছু করছে, আর তোমরা তার জন্য কিছুই ভাবছো না। বুঝেছি, তোকে এই বাড়ি থেকে তাড়াতাড়ি জামাই বাড়ি পাঠাতে হবে। এখন খুব কথা বলতে শিখে গেছিস। মা, মা কোথায় তুমি? রহিমা বেগম রুম থেকে বেরিয়ে ওদের কাছে আস্তে আস্তে বলে, কিরে বাবা, তোরা এমন করে চিল্লাচিল্লি করতাছিস কেন? হ্যাঁ, এমন ভাবে চিৎকার করেছিস যেন পুরো বাড়ি মাথায় তুলেছিস। মা, আমি বলি কি, এবার একটা ভালো সম্বন্ধ দেখে রিয়ার বিয়ে দিয়ে দাও। এখন রিয়া কথা বলতে শিখতেছে, একটু চোখ মুখ বড় হলেই দেখবে সৌদি একটা আকাম ঘটিয়ে ফেলছে। একদম বাজে কথা বলবি না বললাম। আমার মেয়ে এই ধরনের কোনো কাজে করবে না, এটা আমি ভালো করেই জানি। তাই বলে তুমি কি ওর বিয়ে দিবে না বলো? আমরা তো চাইও সুখে থাকুক, তাই না? ভাইয়া, আমি উচিত কথা বলছি বলে আমাকে এই বাড়ি ছাড়া করার জন্য উঠে পড়ে লেগেছো, তাই না? তুই যখন বুঝেই গেছিস তখন আর এসব বলছিস কেন? হ্যাঁ, আর মা, তোমাকে একটা কথা বলে দিই, রিয়াকে এবার বিয়ে দিতেই হবে। পাগল হয়ে গিয়েছিস তোরা, তাই না? বোনের বিয়ের দেওয়ার জন্য কেউ এমন পাগলামো করে? ও এখনো ছোট মানুষ, না জানি কতই বয়স হয়েছে ওর। হ্যাঁ, আজকে বিয়ে দিলে কালকে তোমার ডজন খানেক নাতি নাতনি নানি বানিয়ে দিবে। তুমি বলছো ছোট মানুষ? কথা শুনে আর বাঁচি না। হরামজাদা, কোথায় কি বলতে হয় সেটাও জানিস না? এই যে ঝাড়ু দেখেছিস, হ্যাঁ, একে ঝাড়ু পেটা করে তোদের মাথার থেকে ওকে বিয়ে দেওয়ার ভূত ছাড়াবো। রহিমা বেগমের কথা শুনে রাশেদ ওর হাত দৌড়ে বাড়ি চলে যায়। এদিকে রিয়া ও রহিমা চৌধুরী বলাবলি করতেছে, মা, তুমি দেখেছো মেজো ভাই ছোট ভাই এখনই কেমন কথা বলছে? এখনই বড় ভাইয়াকে দেখতে পারে না, পরে আর কি দেখবে? সেটা তো আমিও দেখলাম, কিন্তু আবি তো এসব কিছুই মনে করে না। ও সব সময় তোদের নিয়েই চিন্তা করে। আমার না খুব চিন্তা হয় মা ভাইয়াকে নিয়ে, না জানি কখন ভাইয়ার সাথে এরা কি করে বসে। এইভাবে দুই মায়ে বেটি কথা বলতে থাকে। এদিকে রাতে আবির বাড়ি চলে আসে। খাবারের সময় আবারও রাশেদ রিয়ার কথা তুলে ধরে, ভাইয়া, তোমার কি মনে হয় না রিয়াকে এখন বিয়ে দেওয়া উচিত? এখন পাড়ার বকাটা ছেলের ওকে নিয়ে নানান কথা ছড়াচ্ছে। হ্যাঁ, ওকে তো বিয়ে দিতে হবেই, তবে ও তো এখন ছোট মানুষ, আরো একটু বড় হোক। আর কোন শালা এত বড় সাহস এই আবিরের বোনের দিকে চোখ তুলে তাকায়? আমি ওর চোখ তুলে মার্বেল খেলবো।
ভাইয়া তুমি কতজনকে আটকাবে? তার চেয়ে বলি কি, তুমি ভালো একটা ছেলে দেখে রিয়াকে বিয়ে দিয়ে দাও, তাহলে না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। মা, ওরা কিন্তু কথাটা একেবারেও খারাপ বলেনি। আমি ইদানিং দেখছি পাড়ার বকেটেরা রিয়াকে একটু বেশি বিরক্ত করে। তাই তুমি যদি বলো আমি রিয়ার বিয়ের জন্য সামনে আগাবো। বাবারে, সেই ছোট বয়সে তুই ওদের দায়িত্ব নিয়েছিস, এখন আমার থেকে ওদের দায়িত্বটা তোর উপরে বেশি, তাই তুই যেটা করবি সেটাই রাইট হবে। আর তাছাড়া তুই খারাপ কিছু করবি না সেটা আমার মন জানে। ঠিক আছে মা, আমি তাহলে রিয়ার জন্য ছেলে দেখি। রিয়া, তোর কোনো আপত্তি নেই তো আবার? ভাইয়া, আমি তো তোমাদের মাথার বোঝা, আমাকে নামাতে পারলেই তো তোমরা বেঁচে যাও, এতে আমি আপত্তি করেই বা কি করব? আমরা তো সবসময় তোর ভালোই চাই, তাই না? আমি কি তোর খারাপ কখনো চাইতে পারি বল? না ভাইয়া, সেটা কখনোই চাইবো না। তুমি ছোটবেলায় বাবাকে হারিয়েছো, তখন থেকেই তুমি আমাদের বাবার মতো আদর ভালোবাসা দিয়ে বড় করছো, তাহলে আমার জন্য খারাপ কিভাবে ভাববে তুমি? তোর কথা শুনে অনেক ভালো লাগলো মা। আমি তাহলে একটু বাইরে গেলাম, আজকে একটু বেশি কাজ করতে হবে, সামনে আবার ওদের দুই ভাইয়ের জন্য কলেজে টাকা দিতে হবে। তাই বলে তুই রাতে ও না ঘুমিয়ে কাজ করবি? বাবা, তোকে এত কাজ করতে হবে না, যা হবে তখন দেখা যাবে। না মা, এটা দেখলে হবে না। আমি আমার সুখ দিয়ে কি করব যদি ওদেরকেই সুখী না করতে পারি? আবিরের কথা জবাবে রহিমা বেগম আর কিছুই বলে না। হিরিয়াও আবিরের যাবার দিকে অবাক নয়নে তাকিয়ে আছে। এদিকে আবির কাজ করে সকালে ঘুম ঘুম চোখে রাস্তা দিয়ে হেঁটে আসতেছে। এমন সময় পথ আটকে দাঁড়ায় রানা। আরে দোস্ত, তুই তো সকাল কোথা থেকে আসতেছিস? হ্যাঁ, রানা, তুই এত বছর পরে হঠাৎ কোথা থেকে বের হলি? সেই যে চলে গেলি, আর তো তোর কোনো খোঁজই পেলাম না। কি করব বল, আমার এই কাটাস বাপ আমাকে মামার বাড়ি পাঠিয়ে দিয়েছিল। সেখান থেকে পড়া শেষ করে এখন ঢাকায় একটা কোম্পানিতে ভালো জব করি। ও, তাহলে তুই তো খুব ভালোই অবস্থানে আছিস। দোয়া করি অনেক বড় হওয়া। তা বললি না যে এত সকালে কোথায় গেছিলি, নাকি আমাকে বলতে চাচ্ছিস না? আরে সেটা না, তুই তো জানিস বাবা মারা যাবার সাথে লেখাপড়া আমার জীবন থেকে মরে গেছে। হাল ধরেছি পরিবারের সবার, রাতে ইটের ভাটায় কাজ করছি, এখন বাড়িতে যাচ্ছি। ঘন্টাখানে ঘুমিয়ে আবার চাতালের ধান আনতে যাব। বন্ধু থাক, আর সময় করে বাড়িতে আসিস। আচ্ছা বন্ধু, তুইও ভালো থাকিস। একটা সময় যেই ছেলেটা ক্লাসের ফার্স্ট বয় ছিল, আজকে সেই ছেলেটাই ইটভাটায় কাজ করে। ভাগ্য মানুষকে কোথায় নিয়ে যায়। তারপর আবির বাড়িতে এসে নাস্তা করে ঘুমিয়ে পড়ে। এদিকে রাস্তা দিয়ে রিয়াকে স্কুলে যেতে দেখে রানার খুব করে ভালো লাগে। রানা খোঁজখবর নিয়ে দেখে রিয়া আবিরের বোন, তাই রানা সঙ্গে সঙ্গে আবিদের বাড়িতে আসে। আন্টি, আন্টি কোথায় তুমি? কিরে রানা, তুই হঠাৎ করে এত বছর পর কোথায় থেকে বের হলি শুনি? সেই যে গেলি আর তোর চেহারাটা দেখালি না। সেটা আর বলিও না, অনেক লম্বা কাহিনী। তা তোমরা সবাই কেমন আছো? আর আবির কোথায়? আমরা সবাই ভালো আছি, আর আবির একটু আগে এসে ঘুমিয়েছে। ও তো আর তোদের মতন কপাল নিয়ে জন্মায়নি বাপ। এমন করে বলো না আন্টি, আল্লাহ সব কিছুই একদিন ঠিক করে দেবেন। বাইরে রানা আর ওর মায়ের কথা শুনে আবিরের ঘুম ভেঙে যায়। আবির বাইরে এসে, কিরে রানা, তুই আমার বাড়িতে কখন আসলি? এই তো আসার উপরেই আছে। আবির, আমি এসেছিলাম একটা কথা বলতে। তুই যদি কিছু মনে না করিস তাহলে কথাটা বলতে পারি? হ্যাঁ বল, তুই কি কথা বলতে চাস? রানা, তুই এমন না করে সেটা বলতে চাস, সোজাসুজি বলে ফেলতো। আন্টি, আমি শুনছি তোমরা রিয়াকে বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজতেছ। আমার রিয়াকে খুব পছন্দ হয়েছে। তোমাদের যদি মত থাকে তাহলে আমি রিয়াকে বিয়ে করে ঢাকায় নিয়ে যাব। সমস্যা নাই, রিয়া পড়াশোনা করতেই থাকবে। রানা, তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, কোথায় তুই আর কোথায় আমরা? তোর বাবা আমাদের সাথে আত্মীয়, কোনো দিন মেনে নেবে না। আরে বেটা, বাবাকে এই কথা বলেই আমি এসেছি। বাবা বলেছে তোরা রাজ্যে থাকলেই হবে। বাবা, এ তো অনেক খুশির খবর। তোর মতন ভালো ছেলে আমরা 10 গ্রাম ঘুরেও একটা পাবো না। মা, তুমি এসব কি বলতেছো? ও আমার বন্ধু হয়, ওর সাথে আমার বোনের বিয়ে দেওয়াটাও কি ঠিক হবে? আরে গাধা, ওর সাথে রিয়াকে বিয়ে দিলে তোদের বন্ধুত্ব বন্ধনটা আরো শক্ত হলো। আচ্ছা, আমি তাহলে রাজি। তবে রানা, একটা কথা কান খুলে শুনে রাখ, আমার বোনের যদি একটুও কষ্ট হয় তাহলে সেই কষ্টের তুলনায় তোর থেকে 1000 গুণ শোধ আমি নেব।
আচ্ছা ঠিক আছে, তোর কথায় রইল। আশা করি রিয়ার চোখে কোনো দিনও পানি আসতে দিব না। আন্টি, এখন তাহলে আমি আসি। রানার মুখে আন্টি কথাটা শুনে রহিমা চৌধুরী রাগী কণ্ঠে বলে, ঠাটি একটা থাপ্পড় দিয়ে তোর সব দাঁত ফেলে দিব। আমি এখন তোর হবু শাশুড়ি, তাহলে আন্টি বলিস কেন? শাশুমা বলবি। ঠিক আছে সৌমা, আমি তাহলে এখন আসি। আর এই যে সৌমন্দি সাহেব, আসি কেমন? যা শালা, ফাজলামি আর জায়গা পাস না। এভাবে চলে যায় আরও 3টি দিন। দুই পরিবারের মতামতের উপর ভিত্তি করে রিয়া ও রানার বিয়ের কাজ সম্পূর্ণ হয়। রিয়াকে এখন শ্বশুরবাড়িতে নিয়ে যাবে। রিয়া আবিরকে জড়িয়ে ধরে কান্না করতেছে। ভাইয়া, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি কি তোমার কাছে বেশি হয়ে গেছি? হায় রে পাগলি বোন আমার, এটা কি বলিস? বোন কি কখনো ভাইয়ের কাছে বেশি হয়? হ্যাঁ, আর তোকে কালকে তো আমি দেখতে যাবই, তাই না? তুমি কিন্তু আমি ঘুম থেকে ওঠার আগেই আসবে। আমি ঘুম থেকে উঠেই তোমাকে দেখবো, বলে দিলাম। আচ্ছা ছুটকি, ঠিক আছে, তোর কথাই থাকলো তাহলে। এইভাবে ভাই বোনের কান্নাজড়িত বিদায়ের মধ্যে দিয়েই রিয়াকে রানা বাড়ি নিয়ে যায়। আবিরের বাড়িতে কারো মুখেই হাসি নেই। একমাত্র মেয়ে বাড়িটা খালি খালি করে চলে গেছে। হাসি কিভাবে থাকবে, তাই না? আসলে মেয়ে জাতটাই এক অদ্ভুত জাত। বিয়ের আগে বাপের বাড়ি মায়া তৈরি করে, শ্বশুর বাড়িতে চলে যাবে, আবার শ্বশুর বাড়িতে সবার মনে মায়া তৈরি করে পরপারে চলে যাবে। তাই তো বলি, মেয়েদের চোখে এত মায়া কিভাবে থাকতে পারে। আবির, কালকে তো রিয়ার শ্বশুর বাড়িতে মাছ মিষ্টি নিয়ে যেতে হবে। তা এত টাকা তুই কোথায় পাবি? মা, আমি না রিয়ার বিয়ের জন্য টাকা জমাইতাম, সেটা দিয়েই বিয়ের খরচ করছি। এখন একটা মাটির ব্যাংক আছে, ভেবেছিলাম এটা দিয়ে পরে কি একটা করব। এখন সেটার তো কোনো দরকার নেই। ওই ব্যাংকটা ভেঙেই রিয়ার শ্বশুর বাড়িতে যাব। ওরা কত সম্মানী বংশের লোক। আমি মাঝে মাঝে তোর কথা শুনে অবাক হয়ে যাই। আসলে কি আমি তোকে পেটে ধরেছিলাম? তুই এমনটা কিভাবে হলি? সারাটা জীবন শুধু ভাই বোনের সুখের কথাই চিন্তা করলি, নিজের কথা ভুলেও মনে করলি না। মা, ওদের সুখই তো আমার কাছে সব। এই যে রিয়াকে ভালো একটা ছেলের সাথে বিয়ে দিলাম, আমার মনটা খুশিতে ঢই ঢই করে নাচতেছে। এভাবে মা ছেলে আরও অনেক কথা বলে। আবির ওর মায়ের সামনে ব্যাংকটা ভাঙতে গিয়ে দেখে ব্যাংকে কোনো টাকা নেই। আবির তো অবাক হয়ে যায়, কেননা এখানে না হলেও 7 থেকে 8 হাজার টাকা ছিল, আর আবিরের কাছে এটাই শেষ ভরসা ছিল। মা, এখানে তো কোনো টাকা নেই, মনে হয় এই টাকা কেউ বের করে নিছে। কে আবার নেবা? এটা মনে হয় রাশেদ আর রাহাতের কাজ। আজকে ওদের একটা শিক্ষা দিয়েই ছাড়বো। না মা, ওরা দরকারের জন্যই মনে হয় নিছে, আমাকে না বলে। বাদ দাও, এটা কোনো ব্যাপার না। সেটা না হয় বাদ দিলাম, এটাই তো শেষ ভরসা ছিল তোর হাতে। এখন রিয়ার শ্বশুর বাড়িতে কিভাবে যাবি? মা, তুমি কোনো চিন্তাই করিও না, আমি একটা না একটা ব্যবস্থা ঠিকই করে ফেলবো। যাও, তুমি গিয়ে ঘুমাও। আবিরের কথা জবাবে রহিমা বেগম আর কিছুই না বলে গিয়ে ঘুমিয়ে পড়ে। এইদিকে রাশেদ ও রাহাত টাকা নিয়ে মদের আসরে সেই রকম মজা করতেছে। এদিকে আবির পুরো রাত এর কাছে তো ওর কাছে টাকার জন্য ছুটতেছে, কিন্তু কেউ এত টাকা দেয় না। হায় রে ভাই, নিজের হাজার কষ্ট সহ্য করে কিন্তু ভাই বোনকে কষ্ট পেতে দেয় না। আজ আমরা সেই বড় ভাই বোনদের সম্মান করি না, বরং তুচ্ছ চোখে দেখি। আমরা একটা বারের জন্য ভাবি না, বাবা মায়ের পরে এই বড় ভাই বোনই আমাদের মাথার ছাতির মতো ছায়া হয়ে থাকে। আমি শেষমেশ আর কোনো রাস্তা না পেয়ে ভ্যান গাড়িটা বন্ধক রেখে টাকা নিয়ে আসে। সকালে সবার আগে আবির বাজার থেকে ইয়া বড় 2টা কাতলা মাছ ও মিষ্টি সাথে পান সুপারি নিয়ে খুশি মনে রিয়ার শ্বশুর বাড়ি আসে। সবাই দেখে অনেক খুশি হয়, আর আবিরকে রানাদের বাড়ির সবাই অনেক সম্মানও করে। এই যদি আবির এমন মাছ মিষ্টি নিয়ে না আসতো, তাহলে দেখতেন কতই না কথা শুনতে হতো রিয়াকে। রিয়ারও না আবিরের কাছে আসে। ভাইয়া, তুমি কেমন আছো? আর ভাই, তুমি এত টাকা কোথায় পেলে? দূর পাগলি, তোর খুশির কাছে এটা তো কিছুই না। আমার না ইচ্ছে ছিল আরো বড় মাছ নিয়ে তোর শ্বশুর বাড়িতে আসার, কিন্তু মাছ পাইনি রে। ভাইয়া, তুমি যেটা করেছো সেটাতেই আমার সম্মান অনেক উঁচু হয়ে গেছে। আমি অনেক খুশি ভাইয়া। এটা কিন্তু কোনো দরকার ছিল না, এমনি এতগুলো টাকা খরচ করলি।
ও বেটা, আমি কি তোর মতো কিপটা নাকি? হ্যাঁ, এটা রিয়া দিলওয়ালার ভাই, বুঝলি? হ্যাঁ, সেটা তো সেই ছোটো কাল থেকেই দেখে আসতেছি। তার জন্য তো স্যারের হাতে মাইরও খাইতি। তুমি কি বলছো? হ্যাঁ, ভাই স্কুলে মার খেত মানে? আমি তো জানি মেধাবী ছাত্র হয় ভাই স্কুলের সব স্যারের চোখের মনি ছিল। আরে সেটা তো ছিলই, তবে ওর মনটা অনেক উদার ছিল, তাই তো আমাদের বেশি একটা কোটিপতির মেয়ে পড়তো, খুব সুন্দর ছিল। তোমার ভাই ওকে পরীক্ষায় দেখাতো আর স্যারের হাতে মাইর খাইতো। ও, এই ব্যাপার। ইস, সে মেয়েটাকে পেলে আমি ভাবি বানাতাম, তার জন্য ভাই আমার মার খেলো। আরে তাকে পাবে কোথায়? সে আমাদের সাথে ছিল শুধু 3 মাস, তারপর কখনো দেখিনি। ভাইয়া, মন খারাপ করো না, দেখবে ওই মেয়ে তোমার কাছে ফিরে আসবে। আরে দূর, আমি কিছু মনে করবো কেন? আমার তো ওই মেয়ের কথা মন থেকে লুপ্ত হয়েই গেছিল, রানাই তো মনে করাই দিল। হয়েছে, আর শাক দিয়ে মাছ রাখতে হবে না। এখন রিয়া, তুমি গিয়ে তাড়াতাড়ি ভাইয়াকে খাইতে দাও। আমি এখনই আম্মাকে বলে খেতে দিচ্ছি। ভাই, তুমি এখানে বসো কেমন? আচ্ছা ঠিক আছে, তা রানা, তুই আবার ঢাকায় ফিরে যাবি কবে? আমার তো ছুটি নেই, আমি আগামীকালকে রিয়াকে সাথে নিয়ে ঢাকায় চলে যাব। ওখানে একটা স্কুলে ওকে ভর্তি করে দেব। কালকেই চলে যাবি? আরো কিছুদিন থেকে গেলেই তো পারতি। না রে দোস্ত, অন্যের আন্ডারে জব করি, ছুটি নাই তো। আর তুই কিন্তু আমাদের বাসায় বেড়াতে যাবে বললাম। আমার দামি জিনিসটা তোর কাছে দিচ্ছি, আর দেখতে যাবো না, সেটা কি হয় নাকি? এভাবেই ওরা কথা বলতে থাকে। রিয়া খাবার এনে আবিরের সামনে সাজিয়ে রাখে। আবির খাওয়া দাওয়া করে বিকেলে সবাইকে বলে রানা ও রিয়াকে নিয়ে বাড়ি চলে আসে। আপনাদের তো বলাই হয়নি, রাশেদ ও রাহাত দুপুরে সবার সাথে খেয়ে চলে গেছে। শুধু আবির ছিল ওদের বাড়িতে নিয়ে আসার জন্য। বড় ভাই বলে কথা, দায়িত্ব তো বড় হবেই। আবির বাড়িতে এসেই দেখতে পায় উঠোনে অনেক মানুষ রিয়াকে দেখার জন্য বসে আছে। আবির বাড়ির ভেতরে আসতেই ওর মা বলে ওঠে, আবির, ওদের নিয়ে আসতে তোর এত দেরি হলো কেন? দেখে সবাই রিয়া আর রানাকে একসাথে দেখার জন্য বাড়িতে ভিড় জমিয়ে আছে। আর বলিও না মা, ওই বাড়িতে সবাইকে বলে কয়ে আসতেই একটু দেরি হয়ে গেল। আর মা, আমি আসার সময় বাজার করে এনেছি, তুমি রান্না করো ওদের জন্য। ঠিক আছে বাবা, আর রিয়া তুই রানাকে নিয়ে ঘরে যা, আমি তোদের জন্য খাওয়ার ব্যবস্থা করি। ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি। আর মা, তুমি ভাইয়াকে বলে দিও আর যেন এরকম খরচ না করে। এমনিতেই ভাইয়ার কত কষ্ট হয় কাজ করতে। জানি না ভাইয়া এত টাকা কোথায় পেলো। আরে পাগলি, তোদের জন্য টাকা খরচ করবো না তো কার জন্য খরচ করবো? হ্যাঁ, তোরাই তো আমার সব। ভাইয়া, তোমার সাথে কথা বলে আমি পেরেছিটা কবে বলো তো? আমি যখনই এমন কথা বলি তুমি ঠিক তখনই আমাকে ইমোশনালি কথা বলিয়ে চুপ করিয়ে দাও। তুমি খুব পচা। রিয়া অভিমান করে রুমে চলে যায়। আর এইদিকে আবির হাসতে হাসতে বলে, আসলেই পাগলিটা এখনো সেই আগের মতো পিচ্ছি রয়ে গেল। আমার সাথে অভিমান না করলে ওর ভালোই লাগে না। এইভাবেই ওদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যায় আজকের দিন। পরের দিন সকালে রানা রেডি হয়ে বসে আছে খাবার খেয়ে, কিন্তু রিয়ার আসার কোনো নামগন্ধ নেই। রানা রাগী কণ্ঠে রিয়াকে ডেকে বলে, এই রিয়া, রিয়া, তোমার এখনো হলো না নাকি? আরও দেরি করলে তো ট্রেন মিস করে ফেলবো, তখন কি হবে? আরে বাবা, আসছি তো। মেয়েদের সাজতে একটু দেরি হয়, সেটা জানো না বুঝি? সেটা তো জানি, কিন্তু এতটা যে দেরি হয় সেটার বাস্তব উদাহরণ এখন তোকে দেখে পেলাম। জানো, আরো কত কি দেখবে জীবনে আমার সাথে সংসার করতে। এখন তাহলে চলো যাওয়া যাক। রিয়া, তুই কিন্তু আবার একদম রানার সাথে রাগারাগি করিস না। আমার তো টেনশন হয়, তোর যে রাগ না জানে কি হয়। ভাইয়া, তুমি একদম চিন্তা করো না, আমার রাগটা শুধু তোমার জন্য, অন্য কারোর জন্য না। এখন চলো আমাদের এগিয়ে দিয়ে আসো। চল তোদের এগিয়ে দিয়ে আসি। রানা, আমার পাগলি মেয়েটাকে দেখে রাখো, ও তো তেমন কিছুই বুঝে না, তুমি একটু বুঝিয়ে নিও। আম্মা, আপনি কোনো চিন্তাই করিয়েন না, আমি তো আছি নাকি। ভালো থাকবেন সবাই। আর এই যে ভাইয়া, আপনারা আর এই যে ভাইয়ারা, আপনারা কিন্তু আমাদের বাসায় গিয়ে ঘুরে আইসেন। তুমি রিয়াকে নিয়ে আবার আমাদের বাড়িতে এসে ঘুরে যাইও কেমন, আর সাবধানে যাইও কিন্তু। রিয়া, একদম দুষ্টুমি কিন্তু করবি না। এখানে তো ভাইয়াকে সব সময় জ্বালাতি, সেটা ভুলে যাস। ভাইয়া, তোমরা শুধু আমার দুষ্টুমিটাই দেখলে, ভাইয়ার প্রতি ভালোবাসাটা দেখলে না। রিয়া, তুই ওদের কথায় কান দিস না তো। ওরা এমনি একটা কথা বলে, তুই জানিস না তুই আমার কাছে কতটা দামি। ভাইয়া,
আমি সেটা জানি। আর ভাইয়া, তুমি কিন্তু একদম চিন্তা করো না, এই আমি বলে দিলাম। এভাবেই কথা বলতে বলতে ওরা স্টেশনে চলে আসে। ট্রেনে আগেই দাঁড়িয়ে আছে। ওরা আবিরকে বিদায় জানিয়ে ট্রেনে উঠে পড়ে। ট্রেন চলতে শুরু করে। যত দূর দেখা যাচ্ছে আবির তাকিয়ে আছে আর চোখের পানি মুছতেছে। রিয়াকে কোনোদিন দূরে যেতে দেয়নি, আজ সে কত দূরে চলে যাচ্ছে। আবির বাড়িতে চলে আসে। দেখতে দেখতে পার হয়ে যায় কিছুদিন। এখন রাশেদ ও রাহাত ঢাকায় পড়ালেখা করে, আর গ্রামে শরীরের ঘাম পানি করে টাকা কামাই করে দুই ভাইয়ের জন্য পাঠিয়ে দেয়। দেখতে দেখতে একটা বছর পার হয়ে যায়। ওরা দুই ভাই বাড়িতে আসে না, শুধু বলে ছুটি হয় না। আবির এতদিন হয়ে গেল, কই রাশেদ আর রাহাত তো কোনো খোঁজ খবরই দিল না। আসতে বললেই তো ছুটি পায় না, টাকা তো ঠিকই নেয় তোর থেকে। মা, ওরা এখন শহরে থাকে তাই টাকা একটু বেশি লাগে, বোঝোই তো। গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ আলাদা। আর ছুটি পেলেই চলে আসবে। মা ছেলে মিলে কথা বলতে থাকে। আমরা বলুন চলেন দেখে আসি ওই অমানুষ, সরি মানুষ দুটা কি করে। রাশেদ আর রাহাত কলেজে টপার হয়। ওই শহরের সুনামধন্য ব্যবসায়ী আদনান সাহেবের দুই মেয়ে রিহি ও মিহির প্রেমে পড়ে যায়। আচ্ছা রিহি, আমরা অনেক গরিব সেটা জেনেও কি তোমার বাবা আমাদের ভালোবাসা মেনে নিবে? আরে গাধা, আমার বাবা একদম মাটির মানুষ, আমাদের সব কিছু মেনে নেবে। আর তাছাড়া তোমরা দুই ভাই হলে এই কলেজের টপার, শুনতেই তো বাবা খুশি হয়ে যাবে। আপু, আসলেই শুনতে খুব ভালো লাগছে। দুই ভাইয়ের প্রেমিকা আমরা দুই বোন। আচ্ছা, এভাবে বসে না থেকে চলো ক্লাসে যাই। আজকে আবার ইম্পর্ট্যান্ট ক্লাস আছে, সেটা ভুলে গেলে হবে না। রাখ তোর ক্লাস, আজকে কতদিন পর মহারানীর সাথে জমিয়ে প্রেম করার সুযোগ পাইছি, সেটা কি মিস করা যায়? তোমার ভাই বুদ্ধু একটা, কিচ্ছু বোঝে না। আর শোনো, আজকে বিকেলে কিন্তু আমরা ক্লাবে যাব, মনে থাকে যেন। আচ্ছা যাবে, কিন্তু এখন তো মাসের শেষ, আমাদের হাতে কোনো টাকা পয়সা নেই, ভাইয়া টাকা পাঠাবে কালকে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে কালকেই যাব। আর টাকা নাই তো কি হয়েছে, কালকে তো আসবেই, তাই না সোনা? সেটাই তো বললাম। আচ্ছা তোমার বাবাকে বলে কিছু টাকা দিয়ে এসো, তাহলেই তো আমরা আজকে মজা করতে পারি। পাগল হয়েছো নাকি? আপুকে টাকার কথা বললে নানা রকমের কথা শুরু করে দেবে, তখন আমাদের প্রেম কেল্লাফতে হয়ে যাবে। তাই আমরা কালকে টাকা আসলেই চেল করব, চেল। এইভাবে দুই বলদকে দুই বোন নিজেদের প্রেমের খোপের মুরগি বানিয়ে নেয়। পরের দিন আবির ধার কর্জ করে টাকা পাঠিয়ে দেয়। সে টাকা পেয়ে বিকেলে পার্টিতে চলে আসে রাশেদ ও রাহাত ওদের দুই বোনকে নিয়ে। মজা করতে থাকে সবাই, মজা যেন কোনো কমতি নেই। এদিকে যে টাকা ছিল সেটার অর্ধেক বেশি টাকা শেষ হয়ে যায়। পরের দিন কলেজের ফর্ম ফিল আপের জন্য টাকা জমা দিতে হবে। ভাইয়া, এখন চলো বাসায় চলে যাই। সব টাকা শেষ করলে কালকে কলেজে জমা দেবা কি করে? হ্যাঁ, সেটা তো আমার মনেই ছিল না। ওই যান, চলো এখন বাসায় যাই, অনেক তো মজা করলাম। দেখো, আমরা কোনো ফকরির সাথে প্রেম করি না, বুঝলে? যে এভাবে চলে যাব, টাকা তো পকেটে আছেই, চেল করো জান, চেল করো। এভাবেই দুই বোনের ফাঁদে পড়ে সব টাকা ফুরিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে দুই ভাই মিলে একটা বুদ্ধি করে। চলেন মনোযোগ দিয়ে দুষ্ট লোকের মিষ্টি বুদ্ধি শুনে আসি। ভাইয়া, এখন কি হবে? কালকে টাকা দিতে না পারলে তো আর আমরা পরীক্ষা দিতে পারবো না, তাহলে আমাদের জীবনটা শেষ হয়ে যাবে। দূর বোকা, টাকার ব্যবস্থা হবে। এই যে ফোন আর এই যে ভাইয়ার নাম্বার, কল দিয়ে দেখো কি বলি, তুই শুধু শোন। তারপর রাশেদ আবিরের নাম্বারে কল দিতেই আবির কল রিসিভ করে। ভাই, তোরা দুজন কেমন আছিস? ভাইয়া, আমরা দুজন একদম ভালো নেই। কেন, তোদের আবার কি হয়েছে? টাকা কি কম পড়ে গেছে নাকি? না ভাইয়া, আসলে কথাটা যে কিভাবে বলি বুঝতে পারছি না। দূর পাগল, ভাইয়ের কাছে এমন করে কেউ বল, কি হয়েছে সবটা খুলে বল। আসলে ভাইয়া, তুমি যে টাকা পাঠিয়েছো সেই টাকা তুলে আনার সময় ছিনতাইকারীরা আমাদের মেরে টাকা নিয়ে গেছে। কি বলিস? তোদের কিছু হয়নি তো? আবার তোরা ঠিক আছিস তো নাকি? হ্যাঁ, আমরা ঠিক আছি, তবে আজকে কলেজে টাকা দিতে না পারলে ভাইয়া পরীক্ষা দিতে পারবো না ভাইয়া। চিন্তা করিস না, আমি যেভাবে পারি তোদের জন্য টাকা পাঠিয়ে দিচ্ছি। তবু তোদের পরীক্ষা দিতেই হবে, তোদের যে অনেক বড় হতে হবে। আচ্ছা ভাই, আমরা তাহলে টাকার অপেক্ষা রইলাম। ভালো থেকো ভাইয়া, বাই। রাশেদ কথাটা বলেই ঠাস করে কলটা কেটে দেয়। রাশেদের এমন গুছিয়ে মিথ্যা বলা দেখে এক মুহূর্তের জন্য যেন রাহাত কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। ভাইয়া, তুমি এমন করে গুছিয়ে মিথ্যা কিভাবে বলতে পারলে? তবে এটা ঠিক হলো না। ভাইয়া কত কষ্ট করে আমাদের জন্য টাকা পাঠায়,
চুপ থাক, এমন করে মিথ্যা না বলে কোটিপতির মেয়ের লগে প্রেম আর করা হবে না, বুঝলি? ভাইয়া, সেটা তো বুঝি। তাই বলে ভাইয়ার সাথে এমন করাটা কি ঠিক হবে? তুই যদি এমন কথা বলিস তো আমি কিন্তু টাকা তুলে তোকে 1 টাকাও দিব না, বলে দিলাম। রাশেদ কথাটা বলে সেখান থেকে চলে যায়। আর এদিকে আবির মানুষের পায়ে পড়ে পড়ে টাকা ধার করে ওদের কাছে টাকা পাঠিয়ে দেয়। বাড়িতে বাজার না নিয়ে খালি হাতে আসে, যেটা দেখে ওর মা বলে, কিরে বাবা, এভাবে খালি হাতে আসলি? চাল ডাল কোথায়? আমি তো ভাত রান্না করার জন্য বসে আছি। মা, চলো না, আমরা তো প্রতিদিন ভাত খাই, আজকে একটু না হয় না খেয়ে থাকি। ভাত খেয়ে খেয়ে কেমন পেটটা মোটা হয়ে গেছে। ফাজলামো করিস আমার লগে? হ্যাঁ, এক বেলা খাই আর 2 বেলা না খেয়ে কাটিয়ে দিই, আর বলিস খেয়ে খেয়ে তোর পেটে চর্বি জমিয়েছে। আসলে কি হয়েছে বল? আবির মায়ের কথা শুনে আর নিজেকে ধরে রাখতে পারে না, মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বলতে থাকে, মা, আমার কলিজার ভাই দুইটা না ভালো নেই। কালকে নাকি ওদের ছিনতাইকারী ধরে আমার পাঠানোর সব টাকা নিয়ে গেছে। কি বলিস? ওদের কিছু হয়নি তো আবার? ওরা ঠিক আছে তো নাকি? হ্যাঁ মা, ওরা ঠিক আছে, তবে ফোন করে বললো টাকা পাঠাতে। আমি অনেক কষ্টে টাকা জোগাড় করে আবার টাকা পাঠিয়ে দিছি, তাই বাজার করে আনতে পারিনি। দেখ বাপজান, ওরা তোকে ঠকাচ্ছে। ওদের সাথে আসলে এমনটা হয়নি। টাকা হয়তো কোনো বাজে কাজে খরচ করেছে, আর তোর কাছে মিথ্যা বলে আবার টাকা নিছে। দেখো মা, তুমি ওদের নামে এমন কথা বলবে না, আমার কিন্তু একদম সহ্য হয় না। এখন আর কথা বলিও না, এমনিতেই রিয়ার সাথে কতদিন হলো কথা হয় না। ও, তোকে তো বলাই হয়নি। তুই যে রাতে মোবাইল বাড়িতে রেখে কাজে গিয়েছিলি, তখন রিয়া ফোন করেছিল। রিয়া অনেক ভালো আছে। সেটা তো বুঝলাম, তা ওরা আমাদের দেখতে আসে না কেন? সেই যে গেল আর এলো না। আরে বাজান, রিয়া তো ওখানে লেখাপড়া করে, সামনে ওর পরীক্ষা, আর রানার কাজের চাপেও গ্রামে আসতে পারে না। ওদের আসতে হবে না, ওরা ওইখানে সুখে থাকলেই হবে। মা, তুমি গিয়ে রেস্ট করো কেমন? আবির কথাটা বলেই চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে সে বিছানায় গাটা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। পেটের ক্ষুধা আর মনে হলো না। এভাবেই দেখতে দেখতে পার হয়ে যায় অনেকগুলো দিন। রাশেদ আর রাহাতের পড়াশোনা শেষ হয়েছে আর ভালো রেজাল্টও করেছে। আফসোস, এই খুশির খবর বাড়িতে জানায় না। উম, ভাইয়া, আমাদের রেজাল্টের কথাটা কিন্তু এবার বাড়িতে জানানো উচিত। আমাদের রেজাল্টের কথা শুনে ভাইয়া অনেক খুশি হবে। পাগল হয়েছিস তুই? হ্যাঁ, আমার রেজাল্টের কথা বললেই তো পড়াশোনার জন্য ভাইয়া যে টাকা দিত সেটা তো বন্ধ করে দিবে। তাই এই খবর জানাবো না। ভাইয়া তো মূর্খ, তাই বুঝতেও পারবে না আমাদের পড়াশোনা শেষ হয়ে গেছে। ভাইয়া, তুমি এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমাও কি করে? হ্যাঁ, আমাকে একটু বুদ্ধি ধার দিতে পারো না? তাহলে আমিও তো তোমার মতো হয়ে যেতাম। ওদের দুই ভাইয়ের কথার মাঝে দুই সুন্দরী গার্লফ্রেন্ড চলে আসে। আর রাহাতের কথা জবাবে মিমি বলে, হয়েছে, আর এমন করে বুদ্ধি দেওয়া নেওয়া করতে হবে না। এখন চলেন, আপনাদেরকে বাবা দেখতে চেয়েছে। কি বলছিস সব? আমরা এখনই তোমার বাবার কাছে যাব। কেন, প্রেম করতে পারছো? বিয়ে করতে ইচ্ছে নাই নাকি? তাদের না এই একটাই স্বভাব, সারা বছর প্রেম করে বেড়াবা কিছুই না, আর যখনই বাবার সাথে দেখা করে বিয়ের কথা বলার প্রশ্ন আসে, তখনই শুরু হয়ে যায় নানান বাহানা। আরে শালিকা, ও তো বুঝতেই পারেনি আমরা যাবো তোমার বাবার সাথে দেখা করতে। তো দেরি কেন করতেছো? এক্ষুনি রেডি হয়ে চলো আমার সাথে। ঠিক আছে চলো, আমরা এখন রেডি হয়ে নিচ্ছি। তবে তোমার বাবার সাথে দেখা করতে ভালো একটা পোশাকের দরকার ছিল না, বলো? আরে ধুর, এমন পোশাক দিয়ে কি করবে? বাবা তো আমাদের রেজাল্টের কথা শুনেই পাগল হয়ে গেছে। এখন এসব কিছু দরকার নেই, চলো তো। তারপর ওরা দুই বোন ওদেরকে ট্রেনে গাড়িতে করে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এসেই দেখে মিস্টার আদনান সাহেব সোফায় বসে কফি খাচ্ছে। দুই মেয়ে ওনার দুই পাশে বসে, আর রাশেদ ও রাহাত দাঁড়িয়ে থাকে। আরে ইয়াং ম্যান, তোমরা দাঁড়িয়ে কেন? হ্যাঁ, বসো, তোমাদের জন্যই তো এই চেয়ারটা অপেক্ষা করতেছে। বাবা, তুমি আমাদের দুই বোনের ভালোবাসাকে এত সহজে মেনে নেবে সেটা কখনো ভাবতেই পারিনি। আই লাভ ইউ বাবা। তোরা হলি আমার আদরের মেয়ে, আমি কিভাবে তোদের মনে কষ্ট দেই বল? বাবা, তোমাদের রেজাল্ট শুনে তো আমি খুব খুশি হয়েছি। ধন্যবাদ স্যার। আরে স্যার কি? হ্যাঁ স্যার কি? আমাকে বলবে বাবা। আমি তোমাদের হবু শ্বশুর, সেটা ভুলে গেছো? সরি বাবা, এতটা সাহস হয়ে ওঠেনি তাই স্যার বলছি। তোমরা যদি রাজি থাকো
তো আমি আজকেই তোমাদের বিয়ে দিতে চাই। আদনান সাহেবের মুখের এমন কথা শুনে সবাই তো অবাক হয়ে যায়, আবার ওরা দুই ভাইয়ের খুব ভালোও লাগে এত বড় বাড়ির জামাই হবে ভেবে। বাবা, আমাদের তুমি আজকেই বিয়ে দেবে। আমি তো মনে হয় স্বপ্নের মাঝে আছি। বাবা, তুমি এমনটা কিভাবে হলে? মারে, তোদের দুই বোনের সুখী যে আমার কাছে সবচেয়ে বেশি প্রয়োজন। টাকা পয়সা তো জীবনে অনেক কামাই করলাম, এবার না হয় তোদের বিয়ে দিয়ে তোদের খুশি করি। হোক না ওরা গরিব ঘরের সন্তান। বাবা আমরা রাজি আছি আজকে ওদের বিয়ে করার জন্য। ভাইয়া এভাবে বিয়ে করাটা কি ঠিক হবে? ভাইয়া একটাবার জানালে ভালো হতো না, বলো? চুপ থাক, ওকে জানাতে যাবো কেন? ও হলো আমাদের বাড়ির কামলা, ওকে ভাই বলিস কেন? ভাইয়া তুমি সব কি বলছো? হ্যাঁ, উনি আমাদের বাড়ির কাজের লোক কিভাবে হয়? শোন, আমার কথা মতো চল, না হলে আর জীবনে বড় হতে পারবি না, বুঝলি? গাধা একটা। বাবা আপনি বিয়ের ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ বাবা, তোমাদের কথা শুনে আমার খুব ভালো লাগলো। আচ্ছা তোমরা থাকো, আমি সব ব্যবস্থা করতেছি। আদনান সাহেব কথাটা বলেই সেখান থেকে চলে যায়। আর এদিকে রাশেদ ও রাহাত যার যার গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরে সোফায় বসে গল্প করতে থাকে খুশি মনে। দেখতে দেখতে ওদের বিয়ের কাজ শেষ হয়ে যায়, সাথে কেটে যায় ওদের মাস থেকে একটি মাস। একদিন রাশেদ ও রাহাত বউ নিয়ে সোফায় বসে গল্প করতেছে, এমন সময় দেখো জামাই বাবাজিরা, তোমাদের আমি এভাবে বসিয়ে বসিয়ে পালতে পারবো না, তোমরা কিছু একটা করো। বাবা আমার তো চাকরির জন্য চেষ্টা করতেছি, একটা চাকরি অবশ্যই পেয়ে যাবো, দেখেন। কচু হবে তোমাদের চাকরি, তার চেয়ে বরং তোমরা আমার কোম্পানিতে জয়েন হয়ে যাও। তার জন্য 2 লাখ টাকা আমাকে দিতে হবে। বাবা, তুমি ওদের থেকে টাকা কেন চাইছো? তাও আবার একটা না দুইটা না, পুরো 2 লাখ। অন্য অফিসে ভালো পোস্টে চাকরি করতে গেলে তো টাকা দিতেই হয়, তাহলে আমি কেন ওদের এমনি এমনি চাকরি দেব? বাবা আমরা আপনার কথায় রাজি, 1 সপ্তাহের মাঝে আপনার টাকা পেয়ে যাবেন। এই তো মূর্খ ভাইয়ে বুদ্ধিমান ভাইয়ের মতো কথা বলেছো, তাই তো তোমাদের আমি এতটা পছন্দ করি। এখন তাহলে যাও, গিয়ে টাকার ব্যবস্থা করো, কেমন? আদনান সাহেব কথাটা বলেই সেখান থেকে চলে যায়। আর এইদিকে ওরা বসে আছে চিন্তিত মনে। ভাইয়া তুমি যে বললে, তা এখন 2 লাখ টাকা কোথায় পাবে শুনি? আরে আমি কিন্তু কি এমনি এমনি গাধা বলি? আমাদের কামলার মতো ভাই থাকতে কিসের চিন্তা? ভাইয়া এত টাকা আমাদের কোথা থেকে দিবে শুনি? আর কেনই বা দিবে এতগুলো টাকা? তো ওই শুধু দেখ কীভাবে আমি ভাইয়াকে বলে টাকাটা নেই, আর একটু শেখ কেমন? রাশিদ কথাটা বলেই আবিরের মোবাইলে একটা কল দেয়। আবির কাজে ব্যস্ত থাকায় প্রথমবার কলটা রিসিভ করতে পারে না, দ্বিতীয়বারের বেলায় কল রিসিভ করে। হ্যাঁ ভাই, তোরা কেমন আছিস? আর আমি কাজে বেশি থাকায় কলটা ধরতে দেরি হয়ে গেল। ভাইয়া আমরা যে এখন একদম ভালো নেই, চিন্তা চিন্তা একেবারে শেষ হয়ে যাচ্ছি। কেন, কি হয়েছে তোদের? আমাকে বল তাড়াতাড়ি। তোদের কষ্টের কথা শুনে বুকটা ফেটে যায়। ভাই আমাদের কলেজে তো শেষ, আর এখন কলেজে একেবারে পুরো 2 লাখ টাকা জমা দিতে হবে, না হলে সব পড়াশোনা মাটি হয়ে যাবে। কি বলিস? এত টাকা কেন লাগবে? আর আমি এত টাকা জীবনে চোখেই দেখিনি, তাহলে পাবো কোথায়? ভাইয়া তুমি কি চাও এই সামান্য টাকার কারণে তোমার সাজানো স্বপ্নটা ভেঙে যাক এই শেষ মাথায় এসে? না, সেটা আমি কোনোভাবেই চাই না। আচ্ছা তোরাই বল, আমি এখন এতগুলো টাকা কোথায় পাবো? ভাইয়া তোমার নামে যে বাড়ির পাশে জমিটা আছে না, ওইটা বিক্রি করলে তো আনুমানিক 2 লাখ টাকা হয়ে যাবে। আর হ্যাঁ, আমাদের ভাগেরটা কিন্তু বিক্রি করিও না, তোমাকে আমরা 2 ভাই আবার এর থেকে ভালো জমি কিনে দিব। ইস, তুই তো ভালো কথা মনে করাই দিছিস। আমার তো মনেই ছিল না যে আমার কাছে 2 লাখ টাকা আছে। আচ্ছা তোরা কোনো চিন্তাই করিস না, আমি 2-3 দিনের ভেতরে টাকা পাঠিয়ে দিচ্ছি। আবির কথাটা বলেই কলটা কেটে দেয়, চেয়ারম্যানের কাছে চলে আসে। আর এদিকে রাশেদের এমন নিখুঁত অভিনয় দেখে বাহ, তুমি এত সুন্দর অভিনয় করতে পারো, আমার তো জানা ছিল না। যেইখানে লেখাপড়া শেষ হয়ে গেছে সেখানে সেই লেখাপড়ার কথা বলেই টাকা নিচ্ছ, তাও 2 লাখ, তাও আবার নিজের ভাগের অংশ রেখে ভাইয়ের অংশ বিক্রি করে। আরে জান, ও হলো আমাদের বাড়ির কামলা, বাবা এমনি ওকে লিখে দিছিল, তাই সুযোগটা কাজে লাগালাম। ভাইয়া এটা মনে হয় না আমরা ঠিক কাজ করতেছি, যে মানুষটা আমাদের অন্ধের মতো বিশ্বাস করে তাকে এভাবে ঠকাচ্ছি। তোর ধরো তুতলাই উঠলে টাকা নিস না, তো যেখান থেকে পারিস টাকা নিয়ে আসগে যা। না ভাইয়া, আমি টাকা কোথায় পাবো? আমি শুধু এমনি বললাম, তুমি শুধু শুধু রাগ করো। রাগ করবো না তো কি করবো? হ্যাঁ, আমি যাদের জন্য করি চুরি তারাই বলে চোর। এখন চল বাইরে গিয়ে চিল করে আসি। তারপর ওরা সবাই মিলে মনের আনন্দে বাইরে চিল করতে চলে যায়। আর এদিকে চেয়ারম্যানের কাছে জমি বিক্রি করে পরের দিন 2,20,000 টাকা নিয়ে আসে আবির। টাকাগুলো দেখে ওর মা জিজ্ঞেস করে,
আবির, তোর হাতে এতগুলো টাকা কোথা থেকে আসলো শুনি? মা, রাশেদ আর রাহাতের কলেজের জন্য টাকা লাগবে 2 লাখ, তাই আমার নামের জমিটা বিক্রি করে টাকা আনলাম। কি বলছিস এটা? তোর জীবনের শেষ সম্বলটুকু ভাইদের জন্য বিক্রি করে দিলি? আরে মা, ওরা চাকরি পেলে এরকম কত জমি কিনতে পারবো, এটা তো সামান্য মাত্র। তুমি খাইতে দাও, আমি এই টাকাটা দিয়ে আসি। আচ্ছা বাবা, তুই আয়, আমি ভাত বেড়ে দিচ্ছি। হায় রে পাগল ছেলে, আজকাল কেউ ভাইয়ের জন্য এমন করে? আবির ভাত খেয়ে ওদের কাছে টাকা পাঠিয়ে দেয়। ওরা টাকাটা পেয়ে খুব খুশি হয় আর ওর শ্বশুরকে দিয়ে সেখানে চাকরি নিয়ে নেয়। এভাবে 4টি বছর পার হয়ে যায়। এখন আর ওরা দুই ভাই মা ভাইয়ের খবর নেয় না। এখন ওরা নিজেদের একটা কোম্পানি খুলেছে। একদিন আবির আর ওর মা ভাত খাচ্ছে, এমন সময় চেয়ারম্যান এসে বলে ওদের সব কিছু নাকি রাশেদ আর রাহাত বিক্রি করে দিছে তার কাছে। আরও বলে আবির আর ওর মাকে যেন বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। আবির কথাটা শুনেই মাথা ঘুরে পড়ে যাবার মতো হয়ে যায়। বাবা, এটাই সত্যি, এখন বুঝেছিস তো তুই কত বড় ভুল করেছিস? না মা, কিসের ভুল? ওদের মনে হয় টাকার দরকার পড়ছিল, তাই বিক্রি করে দিছে। আমরা চলো শহরে যাই, ওরা না কোম্পানি খুলেছে। বাবারে, যে ছেলে মা ভাইকে বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে তারা তোকে ওই অফিসে কোনো সম্মান করবে না, আমি এটা জানি। না মা, আমার ভাই এমন করতেই পারে না। চলো সবকিছু নিয়ে আজকে ঢাকায় চলে যাই। তুই যে ঢাকায় যাবি, ওদের অফিসের ঠিকানা কি তুই জানিস? হ্যাঁ মা, আমি জানি, ওরা একদিন বলেছিল। তাড়াতাড়ি চলো, আমাদের দুপুরের আগেই ঢাকায় পৌঁছাতে হবে। তারপর ওর মা ছেলে মিলে একটা ব্যাগে কাপড় চোপড় নিয়ে শেষবারের মতো বাড়িটার দিকে তাকিয়ে গুটি গুটি পায়ে সামনের দিকে হাঁটতে থাকে। আবির কখনোই ভাবতে পারেনি এমনটা হবে। মিসেস রহিমা বেগমের চোখ থেকে যেন অঝরে পানি পড়ে যাচ্ছে। অনেকটা সময় পরে স্টেশনে এসে বাসের 2টা টিকিট কেটে বসে পড়ে। কিছু সময় পরেই তার বাস আপন গতিতে চলতে শুরু করে। ওদের মা ছেলে চোখের পানি দেখে বাসের সবাই যেন অবাক হয়ে বারবার তাকিয়ে দেখতে থাকে। অনেকটা সময় পরে বাস এসে একটা রেস্টুরেন্টে থামে, কেননা এখানে বাস 10 মিনিট থাকবে নাস্তা করার জন্য। আবির গিয়ে 2টা পাউরুটি ও 4টা কলা সাথে পানি কিনে নিয়ে আসে। মা, ভালো কিছু কেনার তো পকেটে টাকা নেই, তাই ভালো মন্দ মনে করে এই পাউরুটি আর কলাটাই খেয়ে নাও। কি করবো বলো, তোমার ছেলের ভাগ্য যে খারাপ, নিজের মাকেও ভালো কিছু খাওয়াতে পারে না। মিসেস রহিমা চৌধুরী ছেলের এমন কথা শুনে নিজের কান্নাকে যেন কিছুতেই ধরে রাখতে পারছিল না। অনেক কষ্টের পরে কান্না থামিয়ে বলে, বাবা, এসব কিছুই যে আমার কাছে দামি খাবারের থেকে বেশি দামি লাগতেছে। বাবা, তুই এইটা খেয়ে নে আর আমি এটা খাচ্ছি। না মা, তুমি খেয়ে নাও, আমি খাবো না, আমার খেতে ইচ্ছে করতেছে না। তুমি অনেক দুর্বল, তাই তুমি খাও। তুই সেই কালকে দুপুরে খাবার খেয়েছিস, আমি জানি না বুঝি? নেহা কর, আমি তোকে খাইয়ে দিচ্ছি। তারপর মায়ের হাতে আবির খেয়ে নেয়। সবাই তাকিয়ে দেখছে আর চোখের জল ফেলেছে মা ছেলের এমন ভালোবাসা দেখে। কিছুই বলছে না কেউ। বাস আবারও চলতে শুরু করে। বাস কন্ডাক্টরের ডাকে ওরা বাস থেকে নেমে পড়ে। এখন কোথায় যাবে, কোথায় খুঁজবে কিছুই জানে না। আবির একটু সামনে গিয়ে একটা দোকানে ওই কোম্পানির নাম জিজ্ঞেস করায় কোথায় সেটা বলে দেয়। পরে হাঁটতে হাঁটতে ওইখানে আসার জন্য রওনা হয়। আবিরের মা ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে পড়ে। বাবারে, আমি যে আর কোনোভাবে হাঁটতে পারতাছি না। সে কখন থেকে হেঁটেই চলেছি, তো হেঁটেই চলছি। দেখ, আমার পাটা পুরাই ফুলে গেছে। আবির ওর মায়ের পাটা বোরকার মুড়ে তুলে দেখেই অঝরে চোখের পানি ছেড়ে দেয়। আবিরের চোখের পানি টপ টপ করে ওর মায়ের পায়ের উপরে পড়ছিল। পুরো পায়ে ফোসকা পড়ে গেছে। রাস্তায় এঁটেল টুকরো, পাথর, ছেঁড়া জুতো বেদ করে। মা, আমাকে তুমি ক্ষমা করে দিও, সামান্য টাকাও নেই যে তোমাকে গাড়িতে করে ওইখানে নিয়ে যাব। মা, তোমাকে আমি কোলে করে নিয়ে যাই। আবিরের এমন কথা শুনে রহিমা চৌধুরীর চোখে জল ছলছল করতেছে। কেননা যেই ছেলে নিজেই হাঁটতে পারছে না খালি পায়ে, আর সেই নিবে তার মাকে কোলে করে। না রে বাবা, কোলে নিতে হবে না, একটু বসে জিরিয়ে নিই, তাহলে আবার হাঁটতে পারবো। কেমন? তুই বরং আমার কোলে মাথা রেখে এখানে একটু বসে।
আমির ওর মায়ের কথা শুনে আর মানা করে না। একটু সময় এভাবে আরাম করে ওর আবারও ধীরে ধীরে ওর অফিসের দিকে আসতে থাকে। পাক্কা 1 ঘন্টা হাঁটার পরে ওই অফিসের সামনে আসে। অফিসটার সামনে অনেক সুন্দর করে লেখা রাশেদ অ্যান্ড রাহাত কোম্পানি লিমিটেড। আবির ভিতরে যেতে নিলেই দারোয়ান যেতে দেয় না। দারোয়ানকে অনেকভাবে পায়ে হাতে ধরে বোঝানোর পরে যেতে দিতে রাজি হয়। মা, তুমি এখানে বসে থাকো, আমি ওদের সাথে দেখা করে আসি, কেমন? আবির কথাটা বলে যেই না পিছনে ঘুরতে যাবে অমনি রিহির সাথে ধাক্কা খেয়ে যায়। রিহি তো রাগে পুরো গা জ্বলে যাচ্ছে। রিহি আবিরের গালে ঠাস ঠাস করে 4টা থাপ্পড় লাগিয়ে দিয়ে চিল্লিয়ে বলতে থাকে, ভিখারির বাচ্চা, তোর সাহস কিভাবে হয় আমার সাথে ধাক্কা দেওয়ার? আমার পুরো কাপড়টাই নোংরা হয়ে গেছে। ইস, এই মিহি দেখ তো, ফকিনি ফকিনি গন্ধ আসছে নাকি? ফকিরের সাথে ধাক্কা খেয়েছিস তো? ফকিনি ফকিনি গন্ধ না করে কি ভালো সুগন্ধি পাবি নাকি? এই দারোয়ান, এসব ফকিরকে ঢুকতে দাস কেন? দালান ভয়ে ভয়ে আবিরের ঘটনাটা খুলে বলে। পরে আর রিহি কিছু না বলে একটা কাজ থাকায় হনহন করে সেখান থেকে চলে যায়। পরে আবির দারোয়ানের থেকে জেনে নেয় এরা রাশেদ ও রাহাতের বউ। আবির রহিমা বেগম যেন এক মুহূর্তের জন্য অবাক হয়ে যায়। হাবির, ওরা বিয়ে করেছে আর আমরা একটুও জানি না? আমরা কি আসলে ওদের মা ভাই নাকি অন্য কিছু? মা, তুমি কিছু মনে করিও না তো, ওরা এখন অনেক বড় লোক, তাই আমাদেরকে ওদের বিয়েতে বলেনি। আচ্ছা মা, তুমি থাকো, কেমন? আচ্ছা বাবা, তুই তাড়াতাড়ি আসিস কিন্তু। তারপর আবির আর কিছু না বলে সেখান থেকে সোজা অফিসের ভেতরে চলে আসে। একে অন্যকে জিজ্ঞেস করে রাশেদের কেবিনের সামনে এসে সোজা ভিতরে ঢুকে পড়ে। ভিতরে একটা মিটিং চলছিল। এদিকে সবাই আবিরের দিকে তাকিয়ে আছে। আর আবিরকে দেখে ওরা 2 ভাই তো রাগে ফুঁসতে থাকে। মনে হচ্ছে এই বুঝে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে আবিরের গালটা লাল করে দেবে, কিন্তু সেটা করে না লোকজন দেখে। তবে যেটা করেছে সেটা তো এই গল্পের শুরুতেই শুনেছেন। এখন চলেন বাস্তবে ফেরা যাক। অতীত নিয়ে তো অনেক ঘাটাঘাটি করলাম। আবিরকে এভাবে কান্না করতে করতে বাইরে যেতে দেখে পুরো অফিসের সবাই যেন অবাক হয়ে তাকিয়ে আছে। এদিকে আবিরের যেন চোখের পানি কোনোভাবেই থামছে না। সাথে এরই থাপ্পড়ের কারণে ঠোঁট থেকে যে রক্ত আসছে। আবির ওর মায়ের কাছে এসে বলে, মা চলো, এরা অনেক বড় লোক, এখন আমাকে চেনেই না। আমার পায়ে জুতা নাই দেখে পুরো অফিসটা নোংরা হয়ে গেছে। বাবা, আমি আসলে 2টা অমানুষের জন্ম দিয়েছিলাম। তোকে আগেই বললাম এখানে যাওয়ার কোনো দরকার নেই। আচ্ছা বাবা চল, আল্লাহ এই দুনিয়ায় আমাদের কোথাও না কোথাও জায়গা ঠিকই হবে। চলো এখান থেকে। তারপর ওরা আবারও সামনের দিকে হাঁটতে থাকে। এদিকে জানালা দিয়ে তাকিয়ে দেখছে রাহাত। চোখ থেকে নিজের অজান্তেই 2 ফোঁটা নোনা জল গাল বেয়ে পড়ে গায়ে থাকা দামি শার্টের উপরে। এদিকে ওরা হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে এসেছে। আবির, আমি এই গাছটার নিচে একটু বসি, তুই একটু পানি নিয়ে আসে। আমার খুব করে পানি পিপাসা পেয়েছে, মনে হচ্ছে পানি না হলে প্রাণটাই বেরিয়ে যাবে। ঠিক আছে মা, তুমি একটু বসো, আমি এই রাস্তার ওপার থেকে তোমার জন্য বোতলে করে পানি নিয়ে আসি। আবির কথাটা বলেই বেখেয়ালিভাবে রাস্তা পার হয়ে নেয়। সাইড থেকে তেড়ে আসা একটা গাড়ি এসে আবিরকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে আবিরের দেহটা ছিটকে রাস্তার পাশে গিয়ে পড়ে। জল থেকে তুলে আনা মাছ শুকনায় রাখলে যেমন করে এমনইভাবে আবিরের দেহটি ছটপট করতেছে। এই বুঝে দেহ নামক খাঁচা ছেড়ে প্রাণ পাখিটা বেরিয়ে যাবে। এদিকে আবির এমন অবস্থা দেখে রহিমা বেগম দৌড়ে এসে ছেলেকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এদিকে সেই গাড়িটা থামিয়ে একটা মেয়ে বেরিয়ে আসে। এ তো মেয়ে না, যেন আসমান থেকে নেমে আসা কোনো এক লাল পরী। আপনারা কি মনে করেছেন লেখক এমনি বলেছে? আরে না, এটা আসলেই সত্য। মেয়েটা পরীর থেকে কোনো অংশে কম না। একটা লাল শাড়ির সাথে ম্যাচিং করা জুয়েলারি, কপালে ছোট্ট একটা কালো টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক। উফ, সব মিলিয়ে যা লাগছে না, পুরো ক্রাশ খাইয়ে গেছে রে মামা। এই রে, এদিকে রহিমা চৌধুরী কান্না করিয়ে যাচ্ছে। আবির, তোর এ কি হলো? আমাকে একা রেখে তুই কোথায় গেলে? কথা বল বাবা, তুই কথা বল। রহিমা চৌধুরী এমন কান্না দেখে আরোহীর চোখেও যেন পানি চলে আসে। আরোহী নিজের কান্নাকে আটকে রেখে বলে, আন্টি,
এভাবে কান্না করলে তো হবে না। চলেন, আপনার ছেলেকে আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি। আসলে উনি খেয়াল না করায় এমনটা হয়েছে। আমি ব্রেক করলেও গাড়ি পুরো স্পিডকে কন্ট্রোল করতে পারিনি। মা, জানি না তোকে তা পরেও বলছি, ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। ও ছাড়া আমার যে আর কেউ নেই, ওকে ছাড়া আমি যে নিঃস্ব হয়ে যাব। আপনি কোনো চিন্তা করিয়েন না, আমি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আপনি শুধু আমাকে একটু সাহায্য করুন। ঠিক আছে মা, আমি ওকে ধরছি। তারপর আরোহী আবিরের মা মিলে অনেক কষ্টে আবিরকে গাড়িতে তুলতে সফল হয়। একটা ছেলে মানুষকে একটা মেয়ের পক্ষে জাগিয়ে গাড়িতে ওঠানো কি আর এতটা সহজ কাজ নাকি বলেন? ওরা হাসপাতালে যেতে থাক, আমরা বরং চলেন একটু নায়িকার পরিচয় জেনে আসি। আরোহীর পুরো নাম আরোহী জান্নাত মিম, সবাই আদর করে আরোহী বলেই ডাকে। গ্র্যাজুয়েট শেষ করে বাবার ব্যবসায় হাল ধরেছে। মা বেছে নেই, শুধু বাবার আদরেই বড় হয়েছে। দেশের প্রভাবশালীদের মাঝে আরোহী একজন। দেশের টপ শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ওদের কোম্পানি অন্যতম। এবার চলেন ওদের কাছে যাই। মা, ডাক্তারকে বলো না আমার ছেলের কাছে আমাকে যেতে দিতে। আমার যে আবির ছাড়া কিছুই ভালো লাগছে না। আবিরের নামটা শুনে আরোহীর বুকটা কেন জানি কেঁপে ওঠে, জানে না কেন। তবে টুইস্ট তো একটা আছেই, তাই না? আন্টি, আপনার ছেলেকে ওই অপারেশন রুমে নিয়ে গেছে, আর সেখানে তো আপনার যাওয়ার পারমিশন নাই। কেন যাব না? আবির তো আমার সাথেই ছিল। এখন ও একা থাকলে কিছু যদি হয়ে যায়। আল্লাহর উপর ভরসা রাখেন, আপনার ছেলের কিচ্ছু হবে না। ডাক্তাররা সব রকম চেষ্টা করতেছে। আপনি শান্ত হন, কেমন? এইভাবেই আরোহী নানানভাবে আবিরের মাকে বোঝাইতে থাকে। এদিকে দেখতে দেখতে কেটে যায় 5টি ঘন্টা। আবির এখনও কোনো ভয় নেই। আবিরকে বেডে দেওয়া হয়। আরোহীর বাবা মিস্টার আতিকুর রহমান। আতিক হলেন এই হাসপাতালের বড় ডাক্তার। আরোহী, উনাকে এমন করে কান্না করতে মানা কর। এখন তো উনার ছেলে ঠিক আছে। বাবা, উনি হলেন মা, আর মায়ের কান্না কি কখনো শেষ হয়? সন্তানের কষ্টে যে মায়ের কলিজায় গিয়েই আগে লাগে। তারপরে রুগীর কাছে এভাবে কান্না করলে তো রুগীর আরও বেশি কষ্ট হবে। ঠিক আছে বাবা, তুমি এখন গিয়ে ওনার জন্য খাবারের ব্যবস্থা করো। দেখে মনে হচ্ছে অনেকটা সময় হলো কিছু খায় নাই। আরোহীর এমন কথা শুনে আরোহীর বাবা আরোহীর কানের কাছে ফিসফিস করে হাসতে হাসতে বলে, বাহ বাহ, এমনভাবে বলতাছিস যেন শাশুড়ি হয় তোর। বাবা, ওনার ছেলে যখন আছে তখন আল্লাহ চাইলে শাশুড়িও তো হতে পারেন, তাই না? আর মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছি, কারোর ছেলের বউ তো হতেই হবে। হয়েছে, তোর সাথে কথা বলে আমি পারবো না, আর কখনো পারিও নি। আচ্ছা, তুই ওদের খেয়াল রাখ, আমি খাবারের ব্যবস্থা করতেছি। ঠিক আছে বাবা, আর ম্যানেজারকে ফোন করে বলে দিও আজকের মিটিংটা যেন পরিবর্তন করে দেয়। ঠিক আছে মা, আমি বলে দেব। আতিক সাহেব কথাটা বলেই সেখান থেকে চলে যায়। আর এদিকে আরোহী আবিরের মাকে নানানভাবে সান্ত্বনা দিতে থাকে। আবিরের এখনও জ্ঞান ফিরে আসেনি। কিছু সময় পরে আরোহীর বাবা হাতে করে আরোহী ও আবিরের মায়ের জন্য বিরিয়ানি সাথে অনেক কিছু নিয়ে আসে। আরোহী, এ নে খাবার, আর উনাকে খাওয়া সাথে তুইও খেয়ে নে। এমনিতে তুইও সকালে তেমন কিছু খেয়ে বের হোসনি। আমার রাজকন্যার মুখটা শুকনো লাগছে। বাবা মেয়ের এমন মিল দেখে আবিরের মা অবাক হয়ে তাকিয়ে আছে। তার মানে একটাই প্রশ্ন, বাবা মেয়ের মাঝে এত মিল কিভাবে হতে পারে? এদিকে আবিরের মাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভাবি অবাক হচ্ছেন তাই না, যে আমরা বাবা মেয়ের মাঝে এতটা মিল কিভাবে? হ্যাঁ ভাই সাহাব, আমার তো মাথায় ঢুকতেছে না আপনাদের এত মিল কিভাবে। আসলে ভাবি, আরোহীর যখন 2 বছর বয়স তখন ওর মা ওকে একা করে চলে যায় পরপারে। তখন থেকে আমি ওর বাবা, আমি ওর মা। আমি আরোহীর কোনো ইচ্ছে অপূর্ণ রাখিনি। সব সময় ওর সাথে ফ্রি থেকেছি। ওর মায়ের সাথে শেয়ার করার কথাগুলো আমার সাথে শেয়ার করতো। কি করব বলেন, মা মারা মেয়ে আবার কিভাবে আর কষ্ট পেতে দেয়। বাবা, তুমি কিন্তু বেশি ইমোশনাল হয়ে পড়তেছ। হা হা হা, দেখেছেন ভাবি, ফাজিল মেয়ে আবার বলতেও দিবে না। সত্যি ভাইজান, আরোহীর মার চেহারাটা যেমন সুন্দর,
তেমনি মনটাও অনেক সুন্দর। আন্টি, হয়েছে। আর তোমাকে বাবার কথার সাথে তাল মেলাতে হবে না। এখন এই যে খাবার আমাকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে নাও। আরোহী মা, আমার হাতে তুই খাবার খাবি? এই দেখ আমার হাতে কোনো অপরিষ্কার হয়ে আছে। আন্টি, এটা অপরিষ্কার হলেও এটা মায়ের হাত। এই হাতে কখনো জীবাণু থাকে না। আর আমি সেই সব অহংকারী মেয়ের মতো না। আচ্ছা, আর বলতে হবে না, আমি তোকে খাইয়ে দিচ্ছি, কেমন? তারপর রহিমা বেগম আরোহীকে খাইয়ে দিতে থাকে আর আরোহী আনন্দের সাথে খেতে থাকে। কিছু সময়ের ভিতরে আরোহী রহিমা বেগমের মাঝে যেন মা মেয়ের মতো সম্পর্ক তৈরি হয়ে গেছে। আরোহী একটু উঠে বসার জন্য যেই না পাটা টান দিচ্ছে অমনি রহিমা বেগম চিৎকার করে, কেননা আরোহীর পা রহিমা বেগমের গায়ের উপরে পড়েছে। আন্টি, তোমার আবার কি হলো? এভাবে চিৎকার করলে কেন শুনি? না মা, কিছু হয়নি, এমনি তোর পাটা আমার পায়ে পড়ার কারণে একটা ব্যথা পেয়েছি। না আন্টি, তুমি এটা বললে তো আমি শুনবো না। আমি তো দেখবই কি হয়েছে। তারপর আরোহী জোর করেই রহিমা বেগমের পা দেখে আর পায়ের অবস্থা দেখে তো থ হয়ে যায়। আরোহীর মুখে যেন কথা বলার কোনো ভাষা নেই। আরোহীর বাবা অবাক হয়ে তাকিয়ে আছে। ভাবি, আপনার পায়ের এই অবস্থা কেন? এর কোনো ট্রিটমেন্ট করতে হবে না, হলে আপনার সমস্যা হবে। না ভাই, এটা গরিবের পা কিছুই হবে না। তাছাড়া এটা আমার কপালে জমে থাকা উপহার। না আন্টি, তোমার কোনো কথা শুনছি না আমি, বুঝলে? আগে খাবারটা খেয়ে নাও। তারপরে আরোহী রহিমা বেগমকে খাবার খাইয়ে দেয়। পরে আতিক সাহেব নার্সকে দিয়ে রহিমা বেগমের পাটা ভালো করে পরিষ্কার করে ড্রেসিং করে দেয়। কিছু সময় পরে আবিরের জ্ঞান ফিরে আসে। আবির হাতের আঙ্গুল নাড়াতে থাকে, যেটা দেখে আতিক সাহেব বলে, যাক, অবশেষে আবিরের জ্ঞান ফিরে আসলো। তাহলে এখন আর কোনো ভয় নাই। হ্যাঁ বাবা, এখন সব চিন্তা থেকে মুক্ত হলাম। আন্টি, এই যে দেখো, তোমার ছেলের জ্ঞান ফিরে এসেছে। এখন কিন্তু একদম মন খারাপ করতে পারবে না। এদিকে আবির চোখ খুলে দেখে ও একটা হাসপাতালে, কিন্তু পাশে ওর মা নেই। তাই আবির বলে, আমি এখানে কেন? আর আমার মা কোথায়? এই যে এমন করে ওঠা যাবে না, তুমি অনেক অসুস্থ আর তুমি এখন হাসপাতালে আছো। আর এই যে আন্টি দেখো। হ্যাঁ বাবা, আমি এখানেই আছি। তুই একদম কিন্তু পাগলামো করিস না, তুই অনেকটাই অসুস্থ। মা, তুমি যে আমাকে এত দামি হাসপাতালে নিয়ে আসছো, এত টাকা বিল কিভাবে দেবো আমরা? কেন? তোমার কিডনি দুটো আছে না, ওইটা বিক্রি করে হাসপাতালের বিল পরিশোধ করব। কিডনি বিক্রি করে হাসপাতালে বিল পরিশোধ করবেন, কিন্তু তখন যে আবার কবরস্থানের খরচ দিতে হবে। একদম ফালতু কথা বলবে না তো। আমার গাড়ির সাথে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই হাসপাতালে আমি নিয়ে এসেছি। খরচের কোনো ভয় নেই। এমনিতেই স্কুলে থাকতে বেতের বাড়ি অনেক খেয়েছো। আরোহীর কথা শুনে আবির যেন আরোহীর দিকে অবাক নয়নে তাকিয়ে আছে, কিছু যেন বলতে পারছে না। এত সময় আবির আরোহীকে ভালো করে খেয়ালই করেনি, কিন্তু এখন চোখ ফিরাতেই পারছে না। তার মানে তুমি সেই আরোহী যাকে খাতা দেখাতে গিয়ে আমি শুধু স্যারের হাতে মায়ের আর মুখে বকা খেতাম? তোমাকে রেখে আমি হঠাৎ করেই হারিয়ে গিয়েছিলাম। আসলে বাবা লন্ডন গেল, তাই সাথে আমাকেই যেতে হয়েছিল। কিন্তু আমি যে সেই আবির, সেটা তুমি কিভাবে চিনলে শুনি? আরে বুদ্ধু, ওই যে তোমার হাতে স্পষ্ট দেখা যাচ্ছে আমার দেওয়া সেই কামড়ের দাগ। আমি খাতা দেখাইছিলাম না বলে আরোহী আমাকে একটা কামড় দিয়েছিল, যেটার কারণে আমার হাত দিয়ে রক্ত বের হয়েছিল, সাথে পাক্কা 7 দিনের জ্বর। এইভাবে ওদের মাঝে পরিচয় হতে থাকে। এদিকে দেখতে দেখতে পার হয়ে যায় 5টা দিন। এই 5 দিনে আরোহী আবিরকে রেখে কোথাও যায়নি, সব সময় আবিরের সাথেই থেকেছে। আবিরের গোসল করানো, খাওয়া দাওয়া করানো, ফ্রেশ করানো থেকে শুরু করে পোশাক পরানো সবটাই আরোহী করেছে। কেননা আবির ভালো করে হাঁটতে পারছিল না, এখন একটু সুস্থ হয়েছে। আজকে আবিরকে হাসপাতাল থেকে রিলিজ দিয়েছে। মা, এখন আমরা কোথায় যাব? আমাদের তো যাবার মতো কোনো জায়গা নেই। আবিরের কথা শুনে আরোহীর খুব রাগ হয়, আর আরোহী রাগী মুডে বাবাকে বলে, বাবা, তুমি ওকে ভালো করে বলে দাও এই সব না বলতে। ও কি বোঝে না আমি সেই ছোট থেকে ওকে ভালোবাসি।
আজব, আমার যাবার কোনো জায়গা নেই সেটা বলবো না, তাহলে আমি যাব কোথায়? তোমার শ্বশুর বাড়ি যাবে, বুঝলে? আমার বাবা অনেক বড় একটা বাড়ি করে রেখেছে, সেখানে অনেক অনেক জায়গা। তোমার আর শাশুমার থাকতে কোনো অসুবিধা হবে না। এত বছর খবর নেইনি আর আইসি এখন ভালোবাসা দেখাতে। বাবা আবির, তুমি এটা কি বলছো? ও তোমাকে খুঁজেনি, এমন কোনো জায়গা নেই যে তোমাকে ওই খুঁজেনি। আসলে তোমার বাড়ির ঠিকানা তো আরোহী জানতো না, আজ স্কুলে জিজ্ঞেস করতেও কেউ বলেনি। ওরে বাবা, মহারানী তাহলে আমাকে তলে তলে এত খুঁজেছে আর আমি সেটা জানতেই পারিনি। এখন চলো সবাই যাব। আর বাবা, তুমি আজকে আমাদের বিয়ে দিবা, না হলে ওকে আবার কোন মেয়ে এসে আমার কাছ থেকে ছিনিয়ে নেবে কে জানে, আমি সেটা চাই না। আচ্ছা মা, ঠিক আছে, আগে তো সবাই যায়, তারপর একটা কিছু করাই যাবে, কেমন? তারপর ওরা আর কথা না বলে সোজা বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। দেখতে দেখতে আরোহীদের বাসায় এসে গাড়ি থামায়। গাড়ি থেকে নেমে আবির তো এত বড় বাড়ি দেখে অবাক। বাড়িটা অনেক বড় আর খুব সুন্দর করে সাজানো। আরোহী, এত বড় বাড়ি তোমাদের শুধুমাত্র এই 2জন মানুষ থাকার জন্য? আমাদের আরো কয়টা বাড়ি আছে তার হিসেব নাই। বাংলাদেশের প্রায় জেলাতেই আমাদের কোম্পানির শাখা আছে, সেখানে গিয়ে বাড়িতে থাকি কয়েকটা দিন করে। ওরে বাবা, তাহলে তো তোমরা অনেক বড়লোক, যেটা তোমাকে দেখে বোঝাই যায় না। বুঝবে কি করে? তুমি তো আমার দিকে ভালো করে তাকাওইনি, সব সময় এড়িয়ে চলেছ। মনে হয়েছে মেয়ে দেখলেই তোমার অ্যালার্জি, বুদ্ধ একটা। আমি কতবার চেষ্টা করেছি ভালোবাসি কথাটা বলার জন্য, কিন্তু বলতে পারিনি। এখন চলো ভিতরে যাই। তারপর ওরা সবাই বাড়ির ভেতরে চলে আসে। আবির চারিদিকটা খুব ভালো করে ঘুরে ঘুরে দেখতেই যেন ব্যস্ত। আরোহী, আবিরকে ওর টাকা রুমটা দেখিয়ে দে, কেমন? ঠিক আছে বাবা, এই তুমি আমার সাথে আসো, তোমার থাকার রুম দেখিয়ে দিচ্ছি। নাকি বাড়ির মালিকের মেয়ের সাথে থাকার ইচ্ছে, কোনটা? ইচ্ছে তো বাড়ির মালিকের মেয়েকে জড়িয়ে ধরে ঘুমানোর, এমনিতেই যে শীতের রাত, একা একা কি আর ঘুমানো যায়? এই যে মিস্টার ফাজিল, গাড়ি যে পর্যন্ত চালাই এসেছেন ওখানেই থামান। আগে বিয়ে হোক, পরে শীতকাল, গরমকাল, বসন্তকাল সব কালের সাথেই থাকতে পারবেন, বুঝলে? এত সুন্দর করে গুছিয়ে বলা বাংলা কথাটা না বুঝে কি আর কোনো উপায় আছে নাকি? আমি সুন্দর করে বুঝে গেছি। এই তো, গুড বাই। আর এইটা তো হলো আজকে থেকে তোমার রুম, আমি গুছিয়ে রাখি প্রতিটা রুম। তাই তো বলি, এত সুন্দর কেন? পরীর মতো সুন্দর মেয়ের হাতের কাজ তো একটু সুন্দর হবেই, তাই না? থাক, আর পাম দিতে হবে না। যাও, গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট করো, এমনিতেই তুমি অনেক ক্লান্ত। তারপর না হয় দুজনে এত বছরের জমানো মনের কথাগুলো লেনদেন করবনি, কেমন? আর এই কথাটা বলি আবিরকে রেখে রুমে থেকে চলে আসে। আর এদিকে বেচারা আবির অষ্টমী গিয়ে চিবুল খুঁজে খুঁজে হয়রান, কোনোভাবেই যেন চিবুল পাচ্ছে না। তাই রাগ করে রুমে এসে খাটের উপরে বসে থাকে। এদিকে আরোহী ড্রেস করে আবিরের রুমে এসে দেখে আবির আগের মতোই আছে, কোনো পরিবর্তন হয়নি। সেটা দেখে আরোহী তো সেই রকম রেগে যায়। তোমাকে না বলে গেলাম আমি ফ্রেশ হয়ে থাকতে? কই, তুমি তো ফ্রেশ হওয়া দূরের কথা, হাত পর্যন্ত ধোও নাই। কিভাবে ফ্রেশ হবো বলো? তোমাদের বাড়িতে যে টিউবওয়েল নাই সেটা কি আমাকে বলেছো? আমি ওয়াশরুমে গিয়ে টিউবওয়েল খুঁজে না পেয়ে এখানেই মন খারাপ করে বসে আছি। আবিরের এমন কথা শুনে আরোহী হাসবে না কাঁদবে কিছুই যেন ঠিক বুঝে উঠতে পারছে না। তারপরে অনেক কষ্টে হাসিটাকে আটকে রেখে আবিরকে বলে, হায় রে বোকা সোনা আমার, তুমি সামান্য পানি খুঁজে পাও নাই এত বড় ওয়াশরুমে, যেখানে পানির কোনো অভাব নাই। হাত দিলেই পানি পড়তে শুরু করে। মিথ্যা কথা একদম কইও না তো, আমি ওখানে অনেক খুঁজেছি কিন্তু পানি কোথাও পাইনি। আচ্ছা দেখি, আমার সাথে চলো, দেখি ওয়াশরুমে পানি আছে কি না আছে। চলো, সেটাই দেখবো আমি। যদি মিথ্যা বলছো তো দেখোনি, তোমার ঠোঁট কামড় দিয়ে খেয়ে ফেলবো। বাবা, ডাইরেক্ট ঠোঁট খেয়ে ফেলবা? তোমার তো সাহস দেখছি ভালোই আছে। তারপর আরোহী আবিরকে নিয়ে ওয়াশরুমে চলে আসে আর সব পানির লাইন দেখিয়ে দেয়, সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও দেখিয়ে দেয়। তুমি না বললে আমাদের বাড়িতে নাকি পানির কোনো লাইন নাই? তো
এইগুলা কোথা থেকে আসলো শুনি? আমি কি আর জানি নাকি গ্রামের টিউবওয়েল এখানে ট্যাপ হয়ে গেছে? আমাকে তখন বুঝিয়ে দিলেই তো এমনটা ভুল হতো না। এই যে বুদ্ধু, এটা বোঝো নাই সেটা বলো না। এখন যত দোষ আমার, তাই না? নাও এখন ফ্রেশ হও কেমন? আরোহী শাওয়ারের নিচে দাঁড়িয়ে উপরে কথাটা বলতেছে। আবির পালের লাইন চালু করে দেয়, যেটা ছিল শাওয়ারের লাইন। ব্যাস হয়ে গেল দুজনের ভিজে একাকার। আরোহীর শরীরটা ভিজে দেহের সাথে যেন এক হয়ে গেছে। আবির আরোহীর দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। আরোহী কোনো কিছু তোয়াক্কা না করে এক টানে আবিরের ঠোঁজোড়া নিজের দখলে নিয়ে নেয়। আহা, কি রোমান্টিক সিন! এভাবে পাক্কা 10 মিনিট পরে আরোহী আবিরের ঠোঁটের ওপরে নির্যাতন করা বন্ধ করে দুজনেই হাঁপাচ্ছে। বিয়ের আগেই আমাকে মারার ভালোই প্ল্যান করেছো, তাই না? আর একটু হলেই তো আমি গেছিলাম পটল তুলতে। এত বছরের জমিয়ে রাখা আদর দিলাম, এখন নিমিষেই কি আর ফোড়ায় বলো? এখন কথা না বলে ফ্রেশ হও, আমি গেলাম। বাইরে কেউ এমন অবস্থায় দেখলে কি বলবে আল্লাহ জানে। কি আর বলবে, এই তো একটু মজা করে বলবে তুমি বিয়ের আগে আমার রুমে গোসল করছো, শরম লজ্জার মাথা খেয়েছো। আমার কি দোষ? সবটাই তো তোমার দোষ। তোমার ভালো করতে এসে নিজেই ফেসে গেলাম। থাকো, কেরাম আমি। আর এই কথাটা বলেই ও রুমে চলে আসে আর ফ্রেশ হয়ে নেয়। এদিকে আবির ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে বিছানায় শুয়ে আছে। আরোহী ও রহিমা বেগম আবিরের জন্য খাবার ও ওষুধ নিয়ে আসে। আবির, তোর এখন কেমন লাগছে? এখানে ভালো লাগছে তো বাবা? আবির মায়ের কথা শুনে আরোহীর দিকে তাকিয়ে বলে, মা, এত সুন্দর অজানা রোগের ওষুধ হিসেবে কিস নামক ভিটামিন যদি ফ্রিতে পাওয়া যায় তাহলে কি আর ভালো না লেগে পারে? আবিরের এমন কথা শুনে আরোহী তো চোখের ভ্রু কুঁচকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। আর এদিকে ভালোবাসার গ্রামার তো মিসেস রহিমা বেগমের মাথার উপর দিয়েই গেল। একটু বুঝতেও পারলো না আবির কি বললো, তাই জিজ্ঞেস করলো, কিরে বাপ, তুই কি পাগল হয়ে গেছিস? এমন ভিটামিনের নাম কষ আমি মনে হয় আজকে প্রথম শুনলাম। রহিমা বেগমের কথা জবাবে আবির কিছু বলতে যাবে তার আগেই আরোহী বলে ওঠে, শাশুমা, তোমার ছেলে তো পাগল হয়ে গেছে, তাই এমনি একটা ওষুধের নাম বলে যেটা তুমি চেনোই না। সেটাই হয়তো হবে। আচ্ছা বাপজান, তুই আরোহিমা যেভাবে বলে খাওয়ার খেয়ে ওষুধ খেয়ে নে, আমি নিচে গেলাম কেমন? ঠিক আছে মা, যাও। আর এই যে ম্যাডাম, খাইয়ে না দিলে আমি একটুও খাবো না। শখ কত, আমাকেই এখনো খাইয়ে না দিলে খেতে পারি না, তাহলে তোমাকে খাইয়ে দিব কি করে শুনি? আমি এত কিছু জানি না, আমাকে খাইয়ে না দিলে খাবো না, ব্যাস। এ তো দেখছি মহা ঝামেলায় পড়লাম রে বাবা। আমি নিজেই অন্যের হাতে এখনো খাবার খাই। আচ্ছা হাঁ করো, খাইয়ে দিচ্ছি। হাজার হলেও এত বছর পরে ছোট্টকালের প্রেমকে খুঁজে পাইছি, একটু তো করতেই হবে। এভাবেই কথা বলতে বলতে আরোহী আবিরকে খাওয়াচ্ছে আর আবির আরোহীকে খাইয়ে দিচ্ছে। আরোহী খাবার শেষ করে আবিরকে ওষুধ খাইয়ে দিয়ে রুমে চলে আসে। আর এদিকে রাশেদ, এই রাশেদ, কোথায় গেলি? হ্যাঁ, বাইরে আয়। কি ব্যাপার হি, তুই আমাকে নাম ধরে কেন ডাকতেছো? আর আগে তো কখনো নাম ধরে ডাকো নাই। তোকে নাম ধরে ডাকবো না তো কি করব? হ্যাঁ দেখ, বিয়ের পর সবাই কত আনন্দ করছে, আর আমার কপালে কোনো আনন্দই নাই। তুই কোথাও ঘুরতে নিয়ে গেলি না। আরে বাবা, নিয়ে যাবে তো, আগে একটু সময় পেয়ে নেই। তুমি তো জানোই ব্যবসার চাপ বর্তমানে কত বেশি। রে, সেটা তো আমি জানি। আচ্ছা, আমাকে নিয়ে কিন্তু সামনে সময় পেলেই ঘুরতে যাবে। হ্যাঁ যাবো, আগে আরোহী গ্রুপের সাথে ডিলটা করে নেই। এই কোম্পানিটা দেশের টপ কোম্পানি, এটার সাথে কাজ করতে পারলে আর কি লাগে। এইভাবে ওরা কথা বলতে থাকে। এদিকে রিয়ার পরীক্ষা শেষ হলে রান্নার সাথে বাড়িতে চলে আসে, কিন্তু বাড়িতে এসে কাউকেই পায় না। সবার থেকে জানতে পারে পুরো ঘটনা। মানুষ কতটা হারামি হলে এমন করতে পারে বলতে পারো? যে মানুষটা নিজের জন্য না ভাবে সবসময় তোমাদের জন্যই ভেবেছে, আর তার সাথে এমন করলা। ওরা কি মানুষ নাকি অমানুষ? এসব বাদ দাও, এখন ভাইয়ার মাকে কোথায় পাবো সেটা বলো। ভাইয়ার ফোনেও তো আর কল ঢোকে না, সব সময় শুধু বন্ধ বলে। আচ্ছা চলো, তোমরা এই দুই ভাইয়ের বাড়িতে গিয়ে জেনে আসি। ওই বাড়িতে তো আমি চিনি। আচ্ছা চলো তাহলে, আজকেই চলে যাই ঢাকায়। আমার যে কিছুই ভালো লাগছে না।
তারপর ওরা দুজন আবার ঢাকায় চলে আসে। ওই বাড়িতে এসে দেখে রিহি ও মিহি সোফায় বসে কথা বলতেছে। রে ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করে, আসসালামু আলাইকুম। আচ্ছা, এই বাড়িতে রাশেদ আর রাহাত নামে কি কেউ থাকে? যদি থাকে তাদের একটু ডাকেন। হ্যাঁ থাকে, কিন্তু আমরা তাদের কেন ডাকবো? তোমরা কারা সেটা আগে বলো। আমি হলাম রিয়া, রাশেদ ও রাহাত ভাইয়ার ছোট বোন, আর এ হলো আমার স্বামী। ও, তাহলে দাঁড়িয়ে কেন? বসো বসো, আমরা তোমার ভাবি। আর এই মিহি, ওদেরকে ডেকে আনতো। ঠিক আছে আপু, আমি এক্ষুনি যাচ্ছি। আর তুমি রিয়াদের জন্য খাবারের ব্যবস্থা করো। না ভাবি, সেটা দরকার হবে না। আমি একটা কথা শুনেই চলে যাব। প্লিজ ভাবি, ভাইয়াকে একটু ডাকেন। রিহি কিছু বলতে যাবে তার আগেই রাতের সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, আরে রে, তুই এখানে আর আমাদের বাড়ি চিনলি কিভাবে? কেমন আছিস তুই? ভাইয়া, তোমরা এত নাম করা মানুষ, তাহলে তোমাদের বাড়ি খুঁজে পাওয়া আর কোনো কি বড় ব্যাপার? সেটাও ঠিক বলেছিস। তা তোরা হঠাৎ আমাদের বাড়িতে কি মনে করে এসেছিস শুনি? ভাইয়া, এটা কি আপনারা ঠিক করেছেন যে মানুষটা নিজের সুখের কথা চিন্তা না করে আপনাদের বড় করলো, তার সাথে এমন করলেন? রানা, তুমি এসব নিয়ে কোনো কথা বলবা না, আমি শুনতে চাই না। রিয়া, তোর কিছু জানার থাকলে বল। ভাইয়া, আমাকে বলো, ভাইয়া আর মা কোথায়? আমি বাড়িতে গিয়ে তাদের পাইনি। তুমি নাকি তাদের বাড়ি থেকে বের করে দিয়েছো? জানি না তারা কোথায়, হয়তো রাস্তার ধারে কোথাও বসে ভিক্ষা করছে। ভাইয়া, তোমরা যদি আমার বড় না হতে তো ঠাটি একটা থাপ্পড় দিতাম। তোমরা মানুষ না, মানুষ নামের জানোয়ার। এর শাস্তি একদিন পাবে, মনে রেখো। কথাটা বলেই রানাকে নিয়ে রিয়া ওই বাড়ি থেকে চলে আসে। কষ্টে রিয়ার বুকটা যেন ফেটে যাচ্ছে। এদিকে রাশেদ আর রিয়ার কথা শুনে রিহির কেন জানি খুব করে রাসেলের অতীত জানতে ইচ্ছে করে। রাশেদকে জিজ্ঞেস করাই বলে না, কিন্তু সবটা রাহাত খুলে বলে। রিহি সবটা শুনে রাশেদের গালে ঠাস ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে বলে, ছি রাশেদ, ছি! তুমি এতটা জঘন্য মনের মানুষ আমি ভাবতেও পারিনি। আমি সেদিন ফেরেশতার মতো মানুষটার সাথে এমন খারাপ ব্যবহার কি করে করতে পারলাম? ছি! ঘৃণা হচ্ছে নিজের ওপর। ঘৃণা হচ্ছে? একবেলা না খেয়ে থাকলে কেউ খেতে দিবে না। আর এইসব বাদ দিয়ে রুমে যাও। তুমি আসলেই একটা অমানুষ। আমি আগে কেন চিনতে পারিনি তোমায়? আগে চেনো নাই তো কি হয়েছে, এখন তো চিনতে পেরেছো, তাই বেশি কথা বলবে না বলে দিলাম। রিহিরাকে কচকচ করতে করতে সেখান থেকে চলে যায়। এভাবেই পার হয়ে যায় একটা মাস। এখন আবির পুরোপুরি সুস্থ। একদিন রাতে খাবার সময় আতিক সাহেব বলে, আবির, আমি তোমাকে একটা কথা বলতে চাই। এখন তো তুমি পুরোপুরি সুস্থ, তাই তুমি কাল থেকে আরোহীর সাথে অফিস করবা। ধীরে ধীরে আরোহী থেকে সব কাজ শিখে নিবা। কেননা তোমাকে আর আরোহীকে আমি আমার কোম্পানির এমডি বানিয়ে দেব। এসব ঝামেলা আমার আর ভালো লাগে না। এমনিতেই আমার সব কিছু তো 2 দিন পরে তোমারই হবে, তাই আগে থেকে সবটা বুঝে নিয়ে আমাকে মুক্তি দাও। এটা আপনি কি বলছেন? আমি চাই না আপনি আমাকে ভরসা করে আপনার সবকিছুর দায়িত্ব আমার উপরে দেন। তুমি বলতে আমি শুনবো না। আমি যেটা বলেছি তো বলেছি, তোমাকে অফিস করতে হবে তো করতেই হবে। দেখুন, মানুষকে এতটা বিশ্বাস করা ঠিক না। কেননা মানুষ আজকাল বিশ্বাসের দাম দেয় না, তাই বিয়ের পরে না হয় এইসব করিয়েন। সেটা না হয় ঠিক আছে, কিন্তু তুমি আরোহীর সাথে অফিসে গিয়ে সবটা শিখতে তো কোনো সমস্যা নাই, তাই না? আচ্ছা, আমি কাল থেকে আরোহীর সাথে অফিসে যাব। এবার খুশি তো? অনেক খুশি। আর আরোহী, তুই কিন্তু আবিরের সাথে একদম ফাজলামি করবি না। সব কিছু সুন্দর করে বুঝিয়ে দিবি, কেমন? বাবা, তুমি এমন একটা কিউটের ডিব্বার ছেলেকে মেয়ের সাথে অফিসে পাঠাতে চেয়ে আবার বলছো ফাইজলামি না করতে। তুমি তো জানো আমি কেমন। ফাজিল মেয়ে একটা। বাবার সাথে কিভাবে কথা বলিস? হ্যাঁ, একটু তো লাজ লজ্জা কর নাকি? বাবা, তুমি একটু লজ্জা পেয়ে অতি শীঘ্রই আমাদের বিয়েটা দিয়ে দিলেই তো পারো। সেটা তো করছো না। আর এই কথাটা বলেই জিব্বা কামড় দিয়ে দৌড়ে রুমে চলে যায়। আরোহীর বাবা আর আবিরের মা তো আরোহীর এমন কাণ্ড দেখে যেন হাসতে হাসতে শেষ। ভাইজান, মেয়ে দেখছি অনেকটাই লজ্জা পেয়েছে। ভাইজান, আমি বলি কি, এখন আর ওদের বিয়ে দেরি করলে দেওয়াটাই ঠিক হবে না। দেখেন না কেমন বেশরমের মতন কথা বললো। ভাবি, আমি তো সেটাই ভাবছি, আবার বিয়েটা দিতে হবে। আমি বলি কি, আগামীকালকেই ওদের বিয়েটা সেরে ফেলি। ভাইজান,
সেটা আপনি যা ভালো মনে করেন সেটাই করেন, তবে আপনি যেই সিদ্ধান্ত নেবেন আমি সেটাই অমত করব না। শুনে খুশি হলাম। তাহলে আগামীকালকেই বিয়েটা দিয়ে দেয়। না জানি পরে আবার কি করে বসে মেয়ে, আবার আল্লাহ জানে। শ্বশুর আর মায়ের কথা চুপটি করে শুনে আবির রুমে চলে আসে। যেই না রুমে ঢুকতে নেবে অমনি আরোহী আবিরকে ধরে রুমের ভেতরে নিয়ে যায়। কি ব্যাপার, আমার রাতের উপহার না দিয়েই তুমি ঘুমোতে যাচ্ছ কেন? হুম? বাবা, উপহার চাই তোমার? আচ্ছা আসো তাহলে উপহার দেই। আবির কথাটা বলেই ধীরে ধীরে আরোহীর দিকে এগিয়ে যাচ্ছে আর আরোহী পিছিয়ে যাচ্ছে। আরোহী পেছাতে পেছাতে দেয়ালে লেগে যায়। আবিরের নিঃশ্বাস আরোহীর নিঃশ্বাস যেন এক হয়ে গেছে। আরোহী চোখ বন্ধ করে আছে। আবির আরোহীকে এমন অবস্থা দেখে আরোহীর কপালে চুপটি করে একটা কিস করে দরজার কাছে গিয়ে যায়। এই যে মহারানী, এবার লজ্জা না পেয়ে গিয়ে ঘুমিয়ে পড়েন। কালকে আমাদের বিয়ে, যেভাবে লজ্জার মাথা খেয়ে বাবার সামনে কথা বলছো, বিয়ে না দিয়ে কি আর উপায় আছে? তুমি সেই কথাটা বলে এভাবে লজ্জা দিচ্ছ আমাকে? হুম? আমি এমনিতেই লজ্জায় লাল হয়ে গেছি তখন বাবার সামনে। থাক ম্যাডাম, আর লজ্জা পেতে হবে না, এখন যান গিয়ে ঘুমিয়ে পড়েন কেমন? ঘুমানোর মানুষটাই যদি পাশের রুমে থাকে তাহলে কি আর ঘুমের রাজা আমার কাছে ধরা দেয়? মহারানী, নিজের আবেগকে একটু ধরে রেখে আস্তে করে ঘুমিয়ে পড়েন কেমন? আমিও ঘুম পরীকে নিয়ে ঘুমাই। তোর চাই ভালো লাগে না, আমার কত শখ তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। সমস্যা নাই তো, আগামীকালকেই আপনার সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। গুড নাইট সোনা। আবির গিয়ে ঘুমিয়ে পড়ে আর এইদিকে আরোহীও গিয়ে আরামে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠেই দেখতে পায় বাড়িতে একটু একটু মানুষের আনাগোনা শোনা যাচ্ছে। আরোহী ঘুম ঘুম চোখে বাইরে আসতেই সামনে পড়ে আবির। তাই আরোহী আবিরকে ডেকে জিজ্ঞেস করে, আবির সোনা, বাড়িতে এত মানুষ দেখা যাচ্ছে কেন? ওই যে কাল রাতে লাশ লজ্জার মাথা খেয়ে যেটা বলেছেন বাবার, সেটারই কাজ করতেছে। কি মজা, তার মানে আজকে আমার আর তোমার বিয়ে? ইস, ভাবতেই মনটা খুশিতে ভরে ওঠে। কি ফাজিল মেয়ে রে বাবা, নিজের বিয়ের কথা শুনে নিজেই লাফাতে শুরু করছে। এই যে ম্যাডাম, একটু তো শরম করেন। আরে ধুর, এত শরম আমি করতে পারবো না। সরো সামনে থেকে, আমাকে বউ সাজতে হবে। আর এই কথাটা বলেই সেখান থেকে চলে যায়। এদিকে আবির আরোহীর যাবার দিকেই তাকিয়ে আছে। সন্ধ্যায় ওদের দুজনের বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে যায়। আরোহী ও আবির বাবা মায়ের পা ধরে সালাম করে দোয়া করে নেয়। আরোহী গিয়ে রুমে বসে আছে বধূ সেজে, আর আবির যার কোনো নামগন্ধ নেই। আরোহী তো রাগে ফুঁসতে থাকে। আবিরের বাচ্চা, তুই খালি রুমে আয়, তারপর দেখ কি করি। রাত কত হয়ে গেছে, তবুও আসার কোনো নাম নেই। আরও এই কথাটা বলে শেষ করতেই আবির দরজা ঠেলে রুমের ভেতরে প্রবেশ করে। আরোহী আবিরকে দেখে ঘোমটা সরিয়ে রাগী কণ্ঠে বলে, এই যে মিস্টার জামাই, যাও বাইরে যাও, তোমার এখানে আসতে হবে না। রাত প্রায় ফুরিয়ে এলো আর উনি এখন আইছে বাসর করতে। যাবো তো, তার আগে তুমি আমার পা ধরে সালাম করো, একটু তো নিয়ম কানুন মেনে চলো। আরোহী আবিরের কথা শুনে খাট থেকে নেমে এসে আবিরের পা ছুঁয়ে সালাম করে। আবির আরোহীকে তুলে মুখে জড়িয়ে নিতেই, না, এমনি জড়িয়ে নিতে পারবে না, তোমার সাথে আমার অনেক হিসাব আছে, সেটা বুঝে নিব, তারপরে আদর ভালোবাসা, বুঝলে? এখন তোমার কি কি নিয়ম আছে সেটাই আগে পূরণ করি। আচ্ছা, তোমার ইচ্ছা মতো সব করিও, কোনো সমস্যা নেই। এখন চলো নামাজ পড়ে নিই, বিয়ের রাতে তো 2 রাকাত নফল নামাজ আদায় করতে হয়। চলো আগে অজু করে আসে, পরে নামাজ পড়বো, কেমন? তারপর আলী ও আবির উজু করে এসে নামাজ পড়ে নেয়। আবির বিছানায় গিয়ে বসতেই আরোহী বলে ওঠে, এখন বের হয়ে যাও, তোমার জায়গা আমার ঘরে হবে না। আমি বিয়ের রাতের সব কিছুই তো পূরণ করেছি, শুধু বাসরটা ছাড়া, সেটা করার ইচ্ছে থাকলেও মরে গেছে। ওই তুমি এসব কি বলছো? হ্যাঁ, কত সাধনার পরে এই রাতটা আসে, তুমি জানো না? আমি তো ঠিকই জানি, তুমি তো জানো না, তাই তো এখন আসছো রুমে, যেখানে রাত প্রায় ফুরোতে এলো। আচ্ছা বাবু, সরি, আর এমন ভুল হবে না। আসলে বাবার সাথে কিছু কথা বলতে একটু লেট হয়ে গেল। এভাবে তো হবে না সোনা, আগে কানে ধরে উঠবোস করো, তারপর ভেবে দেখবো ক্ষমা করা যায় কিনা।
আচ্ছা ঠিক আছে, তুমি আর আমি তো একটু কান ধরলেই তাই হবে, তাই না? না থাক, কান ধরতে হবে না। জামাইটা তো আমারই, কান ধরলেই সম্মান আমারই কমে যাবে নি। আসো, বিছানায় আসো। আবির আরোহীর কথা শুনে লাফ দিয়ে বিছানায় বসে পড়ে। আরোহী আবিরের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। আবির ঠোঁট ছাড়ানোর অনেক চেষ্টা করলেও যেন কাজ হয় না। অনেকটা সময় পরে আরোহী আবিরকে ছেড়ে দেয় আর হাঁপাতে হাঁপাতে বলে, কি বাবু, আরো দেরি করবা? আর যদি এমন করেছো তো এমন অত্যাচার অনেক সহ্য করতে হবে, মনে রেখো। আমি তো এমন অত্যাচার পেতেই চাই, তাহলে আরো দেরি করে আসবো। এমন অত্যাচারের চেষ্টাটা অনেক সুন্দর, শুধু খেতেই মন চায়। ফাজিল পোলা, পারফাটিকাদের সামনে কি বলে, সবাই কি বলবে? হ্যাঁ, একটু তো শরম করো। সব সময় এমন বেহায়ার মতো কথা বললে কি আর চলে? হুম। কি করবো জান, তুমি তো আমাকে এমন করতে শিখিয়েছো। আচ্ছা আরোহী, তোমাকে দেবার মতো তো আমার কাছে কিছুই নাই, আমরা এই মনটা ছাড়া। নাও, সেটাই আজকে থেকে তোমার হাতে তুলে দিলাম। পাগল একটা, আমার তো তোমার ওই মনটাই চাই। আমার কত দিনের শখ তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। তুমি আমার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে কত কি বলে ঘুম পাড়াবে। আবির আরোহীকে বিছানায় নিয়ে কপালে কিস করে। ধীরে ধীরে আদরের স্পর্শে ভরিয়ে দিতে থাকে আরোহীকে। আরোহী যেন আবিরের এই স্পর্শগুলো খুব করে উপভোগ করতেছে। আবির আরোহীকে নিয়ে হারিয়ে যায় প্রেমের গভীর অতলে। সকালে ঘুম থেকে উঠে আরোহী আবিরের কপালে একটা চুমু দিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আয়নার সামনে বসে নিজেকে পরিপাটি করতেছে। এমন সময় আবির এসে আরোহীকে পিছন থেকে জড়িয়ে ধরে। দক্ষিণে জানালা দিয়ে আসা হিমেল হাওয়া আরোহীর চুলগুলো বারবার এলোমেলো করে দিচ্ছিল। আবির ও আরোহীর ঘাড়ে একটা কিস করে গরম ছোঁয়া পেয়ে আরোহী কেঁপে ওঠে। এই যে মিস্টার, সকাল সকাল কি ভীমরতি হলো? হ্যাঁ, সারা রাত তো ঘুমোতে দাওনি, এখন আবার শুরু করেছো দুষ্টুমি? কি করব বলো, তোমাকে দেখলেই যে নিজেকে ধরে রাখতে পারে না। এত সুন্দর কেন তুমি? শুধু আমাকে আকৃষ্ট করো তোমার দিকে। হয়েছে, আর রোম্যান্টিক হতে হবে না। এখন যাও, ফ্রেশ হয়ে আসো। শাশুমা অনেক আগেই ডেকে গেছে নাস্তা করার জন্য। আবির আরোহীর কথা শুনে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে। দুজন মিলে নাস্তা করার জন্য নিচে চলে আসে। দুজনকে খুব সুন্দর বানিয়েছে। দোয়া করিয়েন বাবা, আমি যেন কখনো আরোহীকে কষ্ট না দেই, সবসময় যেন ভালোবেসে বুকে আগলে রাখতে পারি। এভাবে অনেক কথা বলে খাবার দাওয়া শেষ করে। আবির ও আরোহীর মিষ্টি প্রেমের মাঝে দিয়ে কেটে যায় 7 দিন। এখন আবির আরোহীর সাথে অফিসে যায়, কেননা মিস্টার আতিক সাহেব আবির ও আরোহীকে এমডি বানিয়ে দিচ্ছে। ভালোই চলছে ওদের সংসার। এদিকে রাত, আমি চাইতেছি আমাদের যে পণ্যগুলো আছে সেগুলোর সাথে আরও কিছু কারসাজি করতে, তাহলে এক একটা হিসেব করলে লাভ হবে প্রায় 15 টাকার মতো। দেখো ভাইয়া, যেইটুকু ভেজাল করছো সেটাই ঠিক আছে, এর সাথে আরও বেশি ভেজাল করলে পরে ধরা খেতে হবে। আর ধুর বোকা, ওই রাশিদকে ধরতে পারলে এমন লোক দুনিয়াতে আছে নাকি? আর তাছাড়া এই মাল যায় একটা মেয়ের কোম্পানিতে, ওই মেয়ে আবার এসব ভেজালের কি বুঝবে? এইভাবে ওরা দুই ভাই কথা বলতে থাকে, সাথে চালিয়ে যেতে থাকে এইসব কাজ কারবার। দেখতে দেখতে কেটে যায় অনেকগুলো দিন। একদিন আরোহী রাশেদদের কোম্পানির পণ্য চেক করে দেখে সব পণ্য 2 নম্বর। পরে সঙ্গে সঙ্গে আরোহী ওই কোম্পানির সাথে ডিল ক্যান্সেল করে দেয়। এদিকে আরোহীর কোম্পানির সাথে রাশেদের সবচেয়ে বড় ডিল ছিল। এখন ডিলটা ক্যান্সেল হয়, ওরা পথে বসে যায়। ব্যাংক থেকে চাপ দিতে থাকে, কি করবে কিছু যেন ভেবে পায় না। আমরা যে এখন পথের ফকির হয়ে গেলাম। রেহি, তোমরা 2 বোন বাবাকে বলে কিছু টাকা নিয়ে আসো না, তাহলে আমরা আবার নতুন করে শুরু করতে পারি। আমরা একটা টাকাও আনতে পারবো না। তুমি যদি সৎভাবে ব্যবসা পরিচালনা করতে পারো তাহলে আর এমন দিন দেখতে হতো না। তখন কি বুঝতাম এমন হবে? আমি এই কোম্পানির সাথে সবথেকে বেশি টাকা ইনভেস্ট করেছিলাম। ভাই আমি বলি কি, চলো একদিন আরোহী ম্যাডামের সাথে কথা বলে দেখি, যদি কিছু করা যায়। আমরা সত্য পথে চললে তার মনটা নরম হতেও পারে। রাহাত তো ঠিকই বলেছে, চলো আমরা আজকেই ওই ম্যাডামের সাথে দেখা করি। ওনার হাতে পা ধরেও যদি কোনো কাজ হয়। আচ্ছা তাহলে চলো আমরা এখনই চলে যাই সেখানে। তারপর ওরা সবাই আরোহীর বাড়িতে চলে আসে। দারোয়ানকে অনেক করে বোঝানোর পরে ভিতরে ঢুকতে দেয়।
ওরা ভেতরে এসেই দেখে আর ওই সোফায় বসে পেপার পড়তেছে। কি ব্যাপার মিস্টার রাশেদ, আপনি আমার বাড়িতে কেন এসেছেন? আপনার মতো 2 নাম্বার মানুষের সাথে আমি কোনো কাজ করব না। ম্যাডাম, আমাদের উপরে দয়া করেন, আমরা এমন কাজ আর করবো না, এখন থেকে সত্যভাবে কাজ করব। ম্যাডাম, আমরা এক্কেবারে বসে গেছি ম্যাডাম, প্লিজ আমাদের উপরে একটু দয়া করেন, একটা লাস্ট সুযোগ দিয়ে দেখেন। আপনারা যেহেতু এত করে বলছেন, তখন একটা সুযোগ দিতেই হয়। তবে আমার স্বামী যদি বলেন তাহলেই সুযোগ পাবেন, না হলে পাবেন না। ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ। এবার একটু স্যারকে ডাকুন তাহলে। আপনারা বসে এক্ষুনি চলে যান। আবির শার্টের হাতা গোটাতে গোটাতে সিঁড়ি দিয়ে নামছে আর আরোহীকে বলছে। আরবি, তুমি কার সাথে কথা বলছো শুনি? আবির কথাটা বলেই সামনের দিকে তাকাতেই তো অবাক। আর অবাক হবেই না কেন, তাই না? আবির ওর মাকে দেখে ওরাও যেন অবাক হয়ে তাকিয়ে আছে। আবির কিছুই বলছে না। আরবি, এনারা এখানে কি করে? ওই যে আমি সেদিন ওদের কোম্পানির সাথে ডিলটা ক্যান্সেল করলাম না, সেটার জন্যই কথা বলতে এসেছে। ও আচ্ছা, তা মিস্টার রাশেদ ও রাহাত কি বলতে চান বলে ফেলেন। ভাইয়া, তুমি এখানে? আবার মাকেও দেখছি। আমি তো ভাবতেই পারিনি তোমাদেরকে এখানে দেখতে পাবো। তোর মুখে আমাকে মা বলে ডাকবি না বলে দিলাম। আর এখানে দেখবি আশা করিসনি? তা আজিমপুর কবরস্থানে দেখবি বলে ভেবেছিলি নাকি? মা, দয়া করে এইভাবে বলেও না প্লিজ, আমরা আমাদের করা ভুলগুলো বুঝতে পারছি। ভাই, আমাদের ক্ষমা করে দাও। এদিকে আরোহী ও আতিক সাহেব যেন অবাক হয়ে তাকিয়ে থেকে সব কিছুই শুনে যাচ্ছে, কিছুই যেন বুঝতে পারছে না, তাই জিজ্ঞেস করে। ভাবি, আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না, আসলে ঘটনাটা কি? ভাইজান, আপনাকে এই সরল বুঝতে হলে অতীত শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন এরা মানুষ নামে কতটাই জঘন্য। আচ্ছা, তাহলে বলেন শুনি একটু। তারপর রহিমা বেগম তাদের সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ কাহিনী বলে দেন। কাহিনীগুলো শুনে বাবা মেয়ের চোখে যেন পানি ছলছল করতেছে। ছি, আপনারা এতটা জঘন্য মনের মানুষ। আর আমি কিনা আপনাদের সাথে কাজ করি। আপনি জানেন এই আবির এখন এই আরোহী চৌধুরীর বিয়ে করা স্বামী, কারোর বাড়ির কাজের লোক না। আর জানেন উনি আরোহী কোম্পানির এমডি। আরোহী, আমি চাই না তুমি এদের সাথে কথা বলে অযথা তোমার কিমতি সময় নষ্ট করো। এখন ডাইরেক্ট শোনো, এরা কি চায়। কি চাই মানে? এরা আমাদের কোম্পানির সাথে আবার কাজ করতে চায়, কিন্তু আমি এই 2 নাম্বার মানুষের সাথে কাজ করব না। আরোহী, চুপ থাকো। এই যে মিস্টার, আপনার যদি নিজের পরিবর্তন করেন, সাথে সৎভাবে ব্যবসা, তাহলে আবার কাজটা আপনারা পাবেন। আর যদি নেক্সট আবার একই ভুল করেন, তাহলে শুধু আমার কোম্পানি না, দেশের কোনো কোম্পানি থেকেই কাজ পাবেন না। ভাই, আমরা সৎভাবে আবার শুরু করব, একটু 2 নম্বরই করব না। আচ্ছা, তাহলে আপনাদেরকে আবার কাজ করার সুযোগ দেওয়া হলো, এখন আপনারা আসতে পারেন। ভাইয়া, আমাদের ক্ষমা করে দিয়ে চলো না, একসাথে থাকি। হ্যাঁ ভাইয়া, চলো না আমরা আবার সব অতীত ভুলে এক হয়ে জীবন শুরু করি। আমি কখনোই আপনাদের উপরে রাগ করিনি, তাই ক্ষমা করার প্রশ্ন ওঠে না। এখন মা আমারও আবার আপনাদেরও, তাই মা যদি আপনাদের সাথে থাকতে চায়, তাহলে আমি মাকে নিয়ে যেতে পারেন, আমি কখনোই যাব না। মা, তুমি কি তোমার এই ছেলের বাড়িতে থাকতে চাও? আমি তোর দুয়ারে না খেয়ে মরে পড়ে থাকলেও ওদের কাছে যাব না বাবা। আপনারা তো নিজের কানে শুনলেন মা কি বললো, এখন আসতে পারেন। আপনারা আমাকে ভিক্ষাও দেননি, কিন্তু আপনাদের ফিরে দিলাম না, চলে যান এখন। আর হ্যাঁ, একটা কথা মনে রাখেন, কিছু কিছু ভুলের কখনো ক্ষমা হয় না। আবিরের কথা জবাবে ওদের আর কিছুই বলা থাকে না। তখন আর কিছু না বলে মন খারাপ করে চলে যায়। আর আবিরের কথা রিয়াকে জানিয়ে দেয়, কেননা রিয়া জানতে চেয়েছিল আবিরের ঠিকানা। তুমি এত কষ্টের মাঝে থেকেও কখনো আমাকে বুঝতে দাওনি। সত্যি আমি খুব লাকি তোমার মতো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে। আমিও অনেক ভাগ্যবান তোমাকে স্ত্রী হিসেবে পেয়ে। এখন ওইসব কথা বাদ দাও, আমার শুনতে ভালো লাগে না। এভাবে কথা বলেই চলে যায় অনেকটা সময়। বিকেলে সবাই মিলে কফি খাচ্ছে, এমন সময় রিয়া দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সবাই তো রিয়ার কাণ্ড দেখে অবাক। ভাইয়া, মা, তোমরা কেমন আছো? তোমরা জানো আমি তোমাদের কত খুঁজেছি। আমরা অনেক ভালো আছি, তোরা কেমন আছিস সেটা বল। আমিও তো তোকে খুঁজেছি, কিন্তু পাইনি তোর দেখা। নিয়তি আমাদের দূরে রেখেছিল, তুই তাহলে খুঁজে পাবি কি করে? হয়েছে, এখন কোনো কান্নাকাটি না, বুঝলে? কারণ আমাদের জীবন থেকে দুঃখের দিন বিদায় নিচ্ছে, সুখের দিন শুরু হয়েছে। মা, এদের তো আমি চিনতে পারলাম না।
এ হলো তোর ভাবি আরোহী, আর এ হলো আরোহীর বাবা। এদের জন্য আমরা আজও বেঁচে আছি। ভাবি, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব সে ভাষা আমার জানা নেই। তবুও অনেক অনেক ধন্যবাদ আমার মা ভাইকে এইভাবে আপন করে আগলে রাখার জন্য। আরে দূর, কি যে বলো না, জামাই শ্বশুরকে তো আগলে রাখতে হবেই। শুধু তোমাদের না পেয়ে খালি খালি লাগছিল। দেখো এখন বাড়িটা পরিপূর্ণ হয়ে গেছে। ভাবি, তুমি অনেক মজার মানুষ, না দেখলে আমি বুঝতেই পারতাম না। আমিও খুব খুশি তোমাকে ফিরে পেয়ে, বুঝেছো ননদিনী? এমন কিউটের ডিব্বা ভাবির কথা না বুঝে কি আর আমার উপায় আছে? হয়েছে, এভাবে আর বলতে হবে না। এই যে সবার জন্য কফি এনেছি, তোমরা সবাই কফি খাও কেমন? এভাবে ওদের মাঝে কবে খেতে খেতে সুখ দুঃখের আরও অনেক কথা হয়। আবিরের জীবন থেকে চলে যায় কষ্টের দিনগুলি, আর ফিরে আসে সুখের দিন। রাশিদ ও রাহাত অনেকবার এসেছিল আবিরের কাছে ক্ষমা চাইতে, কিন্তু সবাই ক্ষমা করলেও আবির ক্ষমা করেনি। আসলে সব ভুলে যদি ক্ষমা হতো তাহলে এই দেশে আদালত থাকতো না। মিষ্টি ভালোবাসার মাঝে দিয়ে কাটতে থাকে আবির ও আরোহীর সংসার। দোয়া করি এভাবেই চলতে থাকুক ওদের দিন। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।